বাড়িতে ফিরলে মা আমাকে বড্ড বকাঝকা করবে। আর বকাঝকা তো করারই কথা। বাড়িতে ফিরতে আজ বড্ড দেরি হয়ে গেছে। মা আমাকে বারবার বলেছিল আমি যেন সন্ধ্যের আগে বাড়িতে ফিরি, কিন্তু আজ সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে গেছে, তাও তো বাড়িতে ফিরতে পারলাম না। আমার তো মনে হচ্ছে এখন বাড়িতে ঢুকলে মা হয়তো কিছুতেই আমাকে ঘরে ঢুকতে দেবে না। যাই হোক, তারপরও দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়িতে যেতেই হবে। এ কথা বলে রূপা তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেয়, আর ওদিকে ভোলাও তাড়াহুড়ো করে তার বাড়িতে ফিরে যেতে থাকে। হঠাৎ করে ভোলা এসে রূপাকে একটা ধাক্কা মেরে দেয়, আর দুজনেই মাটিতে পড়ে যায়। ও মা গো, গেলাম গো। কোন হতচ্ছাড়া আমাকে এভাবে ধাক্কা দিল? আমার তো পড়ে গিয়ে মনে হচ্ছে আমার কোমরখানাই ভেঙে গেল। এখন কি করব আমি? কেমন করে বাড়িতে ফিরবো? তখনই ভোলা তাড়াতাড়ি করে রূপার সামনে এসে হাজির হয়। আমি আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আসলে আমি না আপনাকে দেখতে পাইনি, আর তাছাড়া তাড়াহুড়ো করে বাড়িতে ফিরছিলাম তো, তাই আপনি যে আসছেন এটা বুঝতে পারিনি। এই জন্য আমাদের দুজনের মধ্যে একটা ধাক্কাধাক্কি হয়ে গেছে আর কি। এখন চলুন, আমি আপনাকে তুলে দিচ্ছি। আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার টেনে তোলার কথা বলছেন, তাই তো? লাগবে না, লাগবে না আমাকে টেনে তোলা, আমি নিজেই উঠে যেতে পারবো। এ কথা বলে রূপা নিজেই উঠে দাঁড়িয়ে পড়ে, আর রূপাকে দেখেই ভোলার মনে ধরে যায়। ইস, মেয়েটা দেখতে তো বড্ড সুন্দর, ওকে যে আমার খুব মনে ধরেছে। আর তাছাড়া আমি শুনেছি কারোর সাথে যদি মনের অজান্তে ধাক্কা লাগে তাহলে তার সাথে ভাব ভালোবাসা হয়। ইস, ভাবতেই কেমন ভালো লাগছে। কি হলো কি? এভাবে খাম্বার মতো সামনে দাঁড়িয়ে আছেন কেন? পথ ছাড়ুন বলছি, আমাকে বাড়িতে যেতে দিন। এ কথা বলে রূপা সেখান থেকে চলে যেতে থাকে। শুনুন না, আমি না আপনাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি, ওই অন্ধকারে আর কি একটু ধাক্কা লেগে গেছে। আপনি কিন্তু কিছু মনে করবেন না। যাই হোক, মেয়েটা তো চলে গেল, এখন আমি বাড়িতে ফিরে যাই। ওদিকে কর্তাবাবু মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। এ কি, আমার অভাগীর এ কি অবস্থা হলো? ও তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। অভাগী, অভাগী, কথা বল মা, অভাগী। দেখো, ও নিজের মায়ের মৃত্যুটা সহজে মেনে নিতে পারেনি, আর তাই এভাবে অচেতন হয়ে পড়ে আছে। তুমি ওকে এক্ষুনি ঘরে নিয়ে যাও তো বাবু, আর ওকে সুস্থ করার ব্যবস্থা করো। ঠিক আছে বুড়িমা, আমি ওকে এক্ষুনি ঘরে নিয়ে যাচ্ছি। তবে আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি যদি রামুর বউয়ের মৃত্যুর খবরটা আমাদেরকে না জানাতেন তাহলে তো আমরা এই সব কিছু জানতেই পারতাম না। আর আমরা শুধু শুধু মোরল গিন্নিকেই ভুল বুঝছিলাম যে মোরল গিন্নি রামুর বউকে আটকে রেখেছে, বাড়িতে আসতে দিচ্ছে না। দেখো, মোরল গিন্নিকে ভুল বোঝার কিছুই নেই, অনেক ভালো মানুষ সে। একটু চটপটা কথা বলে ঠিকই, তবে তার মনখানা কিন্তু একেবারেই পরিষ্কার। আর তাছাড়া এই কথা তোমরা মাথায় রেখো যে মোরল গিন্নি যদি রামুর বউকে কাজে না রাখতো তাহলে কিন্তু রামুর বউ তার মেয়েকে নিয়ে বেঁচে থাকতে পারতো না, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। তবে যাই হোক, মানুষের কার কখন মৃত্যু হবে সেটা তো আমরা কেউই বলতে পারি না, এটা শুধুমাত্র বিধাতাই বলতে পারে। আর ঠিক সেভাবে রামুর বউয়ের মৃত্যু ঘটেছে। যাক, আমার কাজ হয়ে গেছে। আর এদিকে তো মোরল গিন্নির উপরও এদের আর কোনো রাগও নেই। আমার কথাটা ওরা বেশ ভালো মতোই বিশ্বাস করে নিয়েছে। এবার আমাকে গিয়ে একটু মোরল গিন্নির সাথে দেখা করতে হবে, আর আমার কুটিরেও তাড়াতাড়ি ফিরে যেতে হবে। তাছাড়া সে তো বলেছে
এই কাজের বিনিময়ে সে আমাকে মোটা অঙ্কের পয়সা দেবে। পয়সাটা তো আমাকে নিতেই হবে, তাই না? যাই, আর দেরি না করে বরং আমি এখান থেকে চলেই যাই। এরপর সেই কানি বুড়ি সেখান থেকে চলে যায়। রাঘব রাজকনককে একটি অন্ধকার কক্ষের মধ্যে আটকে রাখে। মন্ত্রীপুত্র আমাকে এভাবে ষড়যন্ত্র করে এখানে আটকে রাখবে, আর তাই তো আমি মহারাজকে গিয়ে আসল সত্যটা জানাতে পারলাম না। জানি না কেন এই রাঘব আমাকে এখানে এভাবে আটকে রেখেছে, তবে আমি এটা বুঝতে পারছি ও যে কারণে আমাকে এখানে আটকে রাখুক না কেন, ওর উদ্দেশ্য মোটেও ভালো নয়। আর তাছাড়া ও নিশ্চয়ই চাইছে ষড়যন্ত্র করে মহারাজের কাছ থেকে বড় কিছু একটা হাতিয়ে নিতে। আর তাছাড়া এখন রাজকুমার মহারাজের পাশে নেই, মহারাজ একেবারে অসহায়। আর তাই যে কোনো মুহূর্তে মহারাজ রাঘবের ষড়যন্ত্রে পা দিয়ে দিতে পারে, তখন তো মহারাজের অনেক বড় বিপদ হয়ে যাবে। আর আমি তো এখানে আটকা পড়ে আছি, আর তাই তো মহারাজকে আমি কিছুতেই সাবধানও করতে পারবো না। আর আমাকে যেভাবে বন্দি করে রেখেছে, এখান থেকে মুক্ত হওয়াটা এতটা সহজ হবে না। কিন্তু আমি যদি মুক্ত না হতে পারি, তাহলে মহারাজকে সত্যিটা জানাতেও পারবো না, আর তাকে সাবধানও করতে পারবো না। তাহলে তাহলে কি করব আমি? না না, ওই রাঘবের সাথে আমাকে একটু বোঝাপড়া করতে হবে। ওই রাঘবকে জিজ্ঞাসা করতে হবে ও আসলে কি করতে চাইছে। কিন্তু ওই রাঘব তো আমাকে এখানে বন্দি করে রেখেছে, আরেকটি বারের জন্য এখানে এলো না। ও কি এখানে আছে নাকি রাজপ্রাসাদে গেছে সেটাও তো বুঝতে পারছি না। কি আর করার, আমি তো এখানে বন্দি হয়েও সবকিছু জানতে পারছি না। আর আমাকে সবকিছু জানতে হলে এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে ওই রাঘবের জন্য। তারপরও এখানে এলে ওকে আমি প্রশ্ন করব যে ও আসলে কি করতে চাইছে। কি হলো কি? সেই তখন থেকে তোমাকে আমি প্রশ্ন করেই চলেছি, কিন্তু তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? আর তাছাড়া তোমার কথা আমি আড়াল থেকে শুনেছি, তুমি চাইলেও কিন্তু তোমার কোনো কথা লুকাতে পারবে না আমার কাছ থেকে। আর তাছাড়া আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো অন্যায় করে যাচ্ছ। শোনো, আমি এই গ্রামের মোড়ল, আমি নিজে কখনো কোনো দিনও অন্যায় করিনি, আর তোমার কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। তাই বলছি, ভালোই ভালোই সবকিছু বলো, না হলে। মনে হচ্ছে আমার স্বামী বড্ড রেগে গেছে। এখন তার মাথা ঠান্ডা করা খুব একটা সহজ কাজ হবে না, কিন্তু আমি যদি সত্যিটা বলে দেই তাহলে তো নির্ঘাত আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে সে। কিন্তু এখন আমি কি করে ওকে সবকিছু বুঝাবো? এই তো পেয়েছি, আমার মেয়ে রূপা তো এখনো বাড়িতে ফেরেনি। আর তাছাড়া সন্ধ্যের আগে তো সে তার শোয়ের বাড়িতে গিয়েছে, আর তার সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসার কথা। এখন তো সন্ধে পেরিয়ে বেশ রাতও হয়ে গেছে, এখনো মেয়েটা ফেরেনি। এই তো বুদ্ধি পেয়ে গিয়েছি, আমি আমার স্বামীর মাথা মোড়ানোর বুদ্ধি পেয়ে গিয়েছি। এখনো তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে? আমার কথার উত্তর দেবে না তো? ঠিক আছে, তোমাকে কিছুই বলতে হবে না, যা করার আমি নিজেই করছি। আহা, তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? দয়া করে এত রেগো না। আমি বলছি সবকিছু। আসলে হয়েছে কি, তোমার মেয়ে সেই বিকালবেলা নিজের শোয়ের বাড়িতে বেরিয়েছে, আরো সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসার কথা ছিল। আর এত রাত হয়ে গেল, তারপরও তোমার মেয়েটা বাড়িতে ফিরে এলো না। তাই ভাবছি ওকে এবার শাসন করার দরকার। এই জন্যই তো এই লাঠিটা নিয়েছি, যেন ও কখনো কোনোদিন আমার কোনো কথার অবাধ্য না হয়। কি বলছো কি? এত রাত হয়ে গেছে, এখন পর্যন্ত রূপা ফিরে আসেনি? এটা তো ভালো কথা নয়। তবে আর বলছি কি আমি, এই জন্যই তো
ঠিক এই জন্যই আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, আর তুমি কি নাকি ভাবতে শুরু করেছো। শোনো, যদি এটাই হয় তাহলে তো ভালো। তবে আরো একটা কথা বলি, মেয়ে এখন বড় হয়ে গেছে, গায়ে হাত দিও না। ওকে বুঝিয়ে বলো যেন আর কখনো কোনো দিনও এরকম কাজ না করে। এই কথা বলে মোড়ল গিন্নি সেখান থেকে চলে যায়। যাক বাবা, খুব বাঁচা বেঁচে গেছি। ভাগ্যিস ভাগ্যিস আমার মেয়েটা আজ দেরি করে বাড়িতে ফিরছে, না হলে তো আমি আমার স্বামীকে কি দিয়ে বুঝাতাম সেটাই তো বুঝতে পারছি না। ওদিকে রাঘব আর একটু দেরি না করে রাজগণকের কাছে আসে। রাজগণক, কেমন আছেন আপনি? আপনার মুখখানা এমন শুকনো লাগছে কেন? আর তাছাড়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্টে আছেন। রাজগণক, আসলে আমি আপনাকে কোনো কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব বলুন, পরিস্থিতির কারণে আপনাকে আমাকে এখানে আটকে রাখতে হলো। আর আপনাকে যদি আমি এখানে আটকে না রাখতাম তাহলে তো আপনি মহারাজকে গিয়ে সোজাসুজি বলে দিতেন যে আপনাদের রাজ্যের রাজকুমার জীবিত আছে। আর আমি তো চাইছি না যে মহারাজ জানুক রাজকুমার বেঁচে আছে, কারণ আমি তো ইতিমধ্যে মহারাজের কাছে গিয়ে বলেছি যে রাজকুমার মারা গেছে। এমনকি তার রক্তমাখা পোশাক পর্যন্ত আমি মহারাজের কাছে হাজির করেছি। এখন আপনি গিয়ে যদি সব সত্যিটা জানিয়ে দেন তাহলে তো মহারাজের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যেতাম। আর আমি যদি মহারাজের কাছে মিথ্যাবাদী হয়ে যাই তাহলে কি করে তার এই রাজ্যের রাজত্বের উত্তরাধিকারী হব বলুন তো? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই রাঘব তাহলে মহারাজের সম্পত্তির মালিক হতে চাইছে আর রাজকুমারকে মহারাজের কাছে মৃত প্রমাণিত করতে চাইছে। এই জন্যই আমাকে মহারাজের কাছে সত্যটা জানাতে দেয়নি আর আমাকে এখানে এভাবে আটকে রেখেছে। কি হলো কি রাজগণক, আপনি চুপ করে আছেন যে? আপনার কোনো কথার উত্তর দিচ্ছেন না কেন? যাই হোক, আপনাকে কোনো কিছুরই উত্তর দিতে হবে না। আপনি শুধুমাত্র এটা বলুন রাজকুমার বেঁচে আছে, কিন্তু কোথায় আছে সে খবরটা আমাকে জানতেই হবে। আর তাই বলছি, দয়া করে আমাকে সবকিছু খুলে বলুন। আর রাজকুমার কোথায় আছে সেটা যদি আপনি আমাকে খুলে বলেন তাহলে আমি আপনাকে এখান থেকে মুক্ত করে দেব। আর আপনি যা চান আপনাকে আমি তাই দেব। আসলে আমি জানি আপনার এখানে এভাবে আটকে থাকতে বড্ড কষ্ট হচ্ছে, আর আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আর তাই বলছি, আপনি চাইলে আমার সাথে হাত মেলাতে পারেন। আমি কথা দিচ্ছি এতে আপনি ঠকবেন না। আর এই রাজ্যের উত্তরাধিকারী হয়ে আমি রাজ্যের এক অংশ আপনাকে দিয়ে দেব। এখন বলুন আমাকে, ওই রাজকুমার কোথায় আছে? ওকে আমি হত্যা করে ফেলতে চাই, যেন ও কোনোভাবেই রাজপ্রাসাদে ফিরে না আসতে পারে। বলুন আমাকে, চুপ করে থাকবেন না। কোথায় আছে রাজকুমার? সাধু বাবা, আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনি আমাকে আমার আগের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য একটি উপায় পেয়েছেন, কিন্তু আপনি এখন পর্যন্ত কেন বলছেন না যে কি উপায়ে আমি আমার মনুষ্য রূপ ফিরে পেতে পারি? আমি তোকে বলতে চাই কুমার, কিন্তু আমি ভাবছি আমি যে উপায়টা জানতে পেরেছি সেই উপায়টা যে বড্ড কঠিন। আর সেই উপায় কিভাবেই বা তোমার মনুষ্য রূপ ফিরিয়ে আনা সম্ভব? আমার মনুষ্য রূপ ফিরে আনার উপায় যত বড়ই কঠিন হোক না কেন সাধু বাবা, আমাকে যে সেটা জানতেই হবে। আর যদি সেই উপায় আমি নাই জানি তাহলে কিভাবে চেষ্টা করব বলুন তো? আর তাই বলছি, আপনি আমাকে দয়া করে সবটা খুলে বলুন, তারপর সম্ভব হলে আমি আমার মনুষ্য রূপ ফিরিয়ে আনার চেষ্টা করব। আর যদি সম্ভব না হয় তাহলে আমি আমার নিয়তিকে মেনে নেব। ঠিক আছে, আমি বলছি, আমি সব কিছু বলছি। আসলে তোমার এই মনুষ্য রূপ ফিরিয়ে দিতে পারে একমাত্র নীলপদ্ম। যদি কেউ নীলপদ্ম এনে তোমার শরীরে স্পর্শ করে তাহলে তুমি তোমার আগের রাজকুমার রূপ ফিরে পাবে। ও আচ্ছা, তাই নাকি? নীল পদ্মের সাহায্যে আমি আমার মনুষ্য রূপ ফিরে পেতে পারি, কিন্তু কোথায় আছে সেই নীলপদ্ম? দরকার হলে আমি ওখানে গিয়ে নীলপদ্ম নিয়ে আসব, আমার নিজের শরীরে স্পর্শ করব। সেটা যদি হতো তাহলে তো ভালোই হতো,
কিন্তু সেটা তো হবার নয়, কারণ ওই নীল পদ্ম যে সবার হাতে ধরা দেয় না। কি বলছেন কি? তাহলে ওই নীল পদ্ম কার হাতে ধরা দেবে আমাকে বলুন, আমি গিয়ে তাকে অনুরোধ করব যেন সে ওই নীল পদ্ম এনে আমার শরীরে স্পর্শ করায়। শোনো, ওই নীল পদ্ম একমাত্র শুধু ধরা দিবে এক নিষ্পাপ অষ্টাদশী নারীর হাতে, যেই নারীর মন থাকবে পরিষ্কার, যার মনে কোনো পাপ থাকবে না। আর সেই নারী যদি তিন দিন নির্জলা উপোস করে নীল সরোবরে গিয়ে এক নিঃশ্বাসে ওই নীলপদ্ম তুলে এনে তোমার শরীরে স্পর্শ করাতে পারে, তবেই তুমি তোমার মনুষ্যরূপ ফিরে পাবে, তার আগে না। কি বলছেন কি? নিষ্পাপ মেয়ে, তারপর আবার অষ্টাদশী? কিন্তু এমন মেয়ে আমি কোথায় পাবো? আর তাছাড়া কোনো মানুষকে আসলেই নিষ্পাপ হয়? ওদিকে রূপা বাড়িতে ফিরে যায়, আর বাড়িতে ফিরেই দেখতে পায় যে তার মা লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে। এ কি, মা তো দেখছি লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে। এখন আমার কি হবে? আমি তো রাত করে বাড়িতে ফিরেছি, এখন তো মা আমাকে লাঠি দিয়ে মনে হয় বেধড়ক পেটাতে শুরু করবে। আর মা যদি একবারে লাঠি দিয়ে আমাকে মারতে শুরু করে তাহলে তো কিছুতেই থামবে না। তাহলে তাহলে এখন কি করব আমি? আর তাছাড়া বাবাকেও তো আশেপাশের কোথাও দেখছি না। বাবা থাকলে তো মায়ের মারের হাত থেকে আমাকে রক্ষা করত। যাই হোক, এখন আর কি করব? মায়ের কাছে গিয়ে বরং আমি ক্ষমা চেয়ে নেই। মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও না মা। আসলে আমি দেরি করে বাড়িতে ফিরতে চাইনি গো, কিন্তু আমার সই কিছুতে আমার ছাড়তে চাইলো না, তাই তো একটু কথায় কথায় দেরি হয়ে গেছে। তবে আমি কথা দিচ্ছি মা, আমি আর কখনো কোনোদিনও এভাবে রাত করে বাড়িতে ফিরবো না। এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও না, তুমি আমাকে মারবে না কিন্তু। আরে না না মা, তোকে আমি মারার জন্য লাঠি নিয়ে দাঁড়াইনি রে। আর তাছাড়া বালাই ষাট তোকে আমি মারবো কেন? তুই তো আমার মেয়ে, আর তুই তো আমার বিশাল বিপদের হাত থেকে আজ বাঁচিয়েছিস। মা এসব কি বলছে কি? আমি মাকে বিশাল এক বিপদের হাত থেকে বাঁচিয়েছি, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। মায়ের কোনো কথাই এখন আমার মাথায় ঢুকছে না। যাই হোক, এখন এত কিছু বুঝে কাজ নেই। যেহেতু আমার মা আমাকে মারছে না, তাহলে আমার আর চিন্তা কি? আমি বরং ঘরেই চলে যাই। মা রূপা, তুই রাত করে বাড়িতে ফিরেছিস ঠিক আছে, কিন্তু তোর সারা গায়ে এভাবে কাদা মাটি লেগে আছে কেন রে মা? আসলে মা, আমি পথে আসতে গিয়ে কাদায় পা পিছলে পড়ে গিয়েছিলাম, আর তাই তো আমার শরীরে এভাবে কাদা লেগে গিয়েছে। তবে আমি এক্ষুনি গিয়ে পোশাক পরিবর্তন করে নিচ্ছি। সে না হয় বুঝলাম, কিন্তু মা, তোর কোথাও আবার ব্যথা লাগেনি তো? না না মা, আমার কোথাও ব্যথা লাগেনি, আমি ঠিক আছি। এবার বুঝতে পেরেছিস তো আমি তোকে কেন বলেছিলাম যে তোকে মানুষ রূপে ফিরিয়ে আনাটা এতটা সহজ হবে না? আসলে আমারই সব দোষ। আমি না জেনে না বুঝে তোর উপর বিনা কারণে অভিশাপ দিয়ে দিয়েছি, আর তাই তুই সেই অভিশাপ বয়ে বেড়াচ্ছিস। আমাকে ক্ষমা করে দে। তুই যদি আমাকে ক্ষমা না করিস, আমার যে বড্ড পাপ হবে। না না সাধু বাবা, আপনি ক্ষমা চাইবেন না আমার কাছে। আমি জানি আপনি ভুলবশত এটা করেছেন, আর তাছাড়া আপনি যখন আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন তখন আপনার আর কোনো পাপ নেই। আর তাছাড়া আপনি তো এটাও চেষ্টা করছেন যে আমি কি করে মানুষরূপ ফিরে পেতে পারি, কিন্তু আসলে কি আমার ভাগ্যটাই খারাপ, তাই হয়তোবা আমার সাথে এমনটা হয়েছে। কিন্তু তারপরও তো আমি তোকে সুস্থ করার একটা উপায় পেয়েছি। এখন শুধুমাত্র এক নিষ্পাপ অষ্টাদশী নারীকে যদি আমরা খুঁজে পেতাম, তাহলে তোকে আমি আবার আগের রূপে ফিরিয়ে আনতে পারতাম। সাধু বাবা, আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি এরকম নিষ্পাপ অষ্টাদশী নারী কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়।
আর তাই আমি আমার নিয়তিকে মেনে নিচ্ছি। আর আজকের পর থেকে আমি আর কষ্টও পাবো না, নিজের নিয়তিকে আমি মেনে নেব। এ কথা বলে পাখিটি উড়ে সেখান থেকে চলে যায়। তুই যতই যাই বলিস না কেন, আমি ঠিক বুঝতে পারছি যে তুই সত্যি বড্ড কষ্ট পেয়েছিস। তবে আমিও প্রতিজ্ঞা করছি, আমি আমার সাধ্যমতো একজন অষ্টাদশী নারীকে খুঁজে বের করার চেষ্টা করব, আর তাকে দিয়ে ওই নীল পদ্ম এনে তোর শরীরে স্পর্শ করাবো, যেন তুই আবার মনুষ্যরূপ ফিরে পেতে পারিস। কিন্তু তার জন্য আমার কিছুটা সময়ের প্রয়োজন রে বাবা, কারণ নিষ্পাপ অষ্টাদশী মেয়ে যে আমাকে খুঁজে বের করতেই হবে। এই রাঘব তো আমাকে অর্থের লোভ দেখাচ্ছে। ও বলছে ও এই রাজ্য নিজের দখলে নেবে আর আমাকে মোটা অঙ্কের অর্থ দিবে যদি আমি বলি যে রাজকুমার কোথায় আছে। কিন্তু আমি তো মহারাজের নুন খেয়েছি, আর তাই কিছুতেই মহারাজের সাথে আমি তেমন হারামি করতে পারবো না। আর তাছাড়া এই রাঘব বারবার বলছে ও যদি রাজকুমারের খবর একবার জানতে পারে তাহলে ও রাজকুমারকে হত্যা করে ফেলবে, আর আমি চাই না রাজকুমারের কোনো ক্ষতি হোক। কি হলো কি রাজগণক, সেই তখন থেকে আমি আপনাকে বলে যাচ্ছি, কিন্তু আপনি আমার কোনো কথার উত্তর তো দিচ্ছেন না। আমি আপনাকে আবারও বলছি, বলুন কোথায় আছে রাজকুমার, তার খোঁজ আমাকে দিন। না না, কিছুতেই আমি আপনাকে রাজকুমারের খবর দেব না, কারণ আমি বুঝতে পেরেছি আপনার উদ্দেশ্য ভালো নয়। আর তাছাড়া আমি চাই না আপনি রাজপুত্রকে হত্যা করে মহারাজের সম্পত্তি দখল করেন। দেখুন রাঘব, আমি আপনাকে আবারও নিষেধ করছি, আপনি এরকম অন্যায় কাজ করবেন না, কারণ যে অন্যায় করে তার ধ্বংস যে অনিবার্য। আপনি কি আমাকে জ্ঞান দিতে শুরু করেছেন? শুনুন, আমি এখানে আপনার কাছে কোনো জ্ঞান নিতে আসিনি। আমি বুঝতে পেরেছি আপনি আমার কথায় রাজি হননি, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই। এখন আপনি ভালোই বলুন, রাজকুমার কোথায় আছে, ওর ঠিকানা আমাকে দিন। না না, কিছুতেই না। আমি মরে গেলে রাজকুমারের খবর আপনাকে কিছুতেই দেব না। ঠিক আছে, তাই নাকি? বেশ ভালো কথা। আপনি আমাকে রাজকুমারের খবর দিতে বাধ্য হবেন, কারণ রাঘব যেটা চায় সেটা করেই ছাড়ে। তবে আমি আপনাকে আজকের রাতটা ভাবার সময় দিলাম। কাল সকালে এসে আমি আপনার কাছ থেকে রাজকুমারের ঠিকানার খবর জানবো। আর আপনি যদি না বলেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুব খারাপ হবে। এ কথা বলে রাঘব সেখান থেকে চলে যায়। ওদিকে অভাগীর ভালো মা অভাগীকে নিয়ে তার বিছানায় শুইয়ে দেয় আর অনেক চেষ্টা করে অভাগীর জ্ঞান ফিরিয়ে আনার, কিন্তু কোনোভাবেই সে অভাগীর জ্ঞান ফিরিয়ে আনতে পারে না। অভাগী মা, অভাগী কথা বল মা, আর এভাবে চোখ বন্ধ করে থাকিস না মা, ওঠ মা, কথা বল, তোর ভালো মাঝে তোকে ডাকছে, তুই কি একটিবারের জন্য শুনতে পাচ্ছিস না মা? অভাগী কথা বল মা। এ কি হচ্ছে? সেই তখন থেকে আমি অভাগীকে ডেকে চলেছি আর এত চেষ্টা করছি ওর জ্ঞান ফিরিয়ে আনার, কিন্তু কোনোভাবেই তো আমি ওর জ্ঞান ফিরিয়ে আনতে পারছি না। কি হয়ে গেল? মেয়েটা এভাবে জ্ঞান হারিয়ে ফেললো আর এখন পর্যন্ত ওর জ্ঞান ফিরে আসছে না। বুঝতে পেরেছি মেয়েটা নিশ্চয়ই তার মাকে হারিয়ে অনেক বেশি আঘাত পেয়েছে, আর সেই আঘাতও সহ্য করতে না পেরে এভাবে অচেতন হয়ে পড়েছে। কিন্তু কি করে আমি ওর এই আঘাত দূর করব, সেই সাধ্যি তো আমার নেই। তবে রামুর বউয়ের এভাবে অকাল মৃত্যুটা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। একটা সাপ কি করে রামুর স্ত্রীকে এভাবে হত্যা করে ফেললো? আর তাছাড়া ওই বুড়িমা তো এসে বলে গেল যে এদের পরিবারের উপর নাকি ওই সাপের অভিশাপ রয়েছে,
আর যেহেতু সেই সাপটি রামুকে হত্যা করেছে, তারপর রামুর বউকে হত্যা করেছে, এখন এখন কি তাহলে আমার অভাগীর পালা? না 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 না, সেটা কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই আমার অভাগীর কিছু হতে দেব না। বাবা মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি ওর বাবা মা, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু এখন আমি আমার অভাগীর জ্ঞান ফিরিয়ে আনবো কি করে? কারণ ওর জ্ঞান ফিরিয়ে না আসা পর্যন্ত আমি কিছুতেই নিশ্চিত হতে পারছি না। অভাগী মা, মারে কথা বল, একটু কথা বল আমার সাথে। হে বিধাতা, তুমি আমার অভাগীকে রক্ষা করো, ওকে সুস্থ করে দাও, তুমি ওর জ্ঞান ফিরিয়ে দাও বিধাতা। ওদিকে সেই কানি বুড়ি গিয়ে মোড়ল গিন্নির সাথে দেখা করে আর সবকিছু মোড়ল গিন্নির কাছে গিয়ে খুলে বলে। সবই তো শুনলে, আমি তো আমার মতো করে সব কাজ সেরে ফেলেছি। ওই রামুর মেয়ে এবং ওর সাথে থাকা ওই মহিলাটি সত্যি সত্যি বিশ্বাস করে নিয়েছে যে রামুর বউ সাপের কামড়ে মারা গিয়েছে। সত্যি বুড়িমা, তুমি আজ আমার অনেক বড় একটা উপকার করলে। আর তাছাড়া তুমি যে এমন একটা মিথ্যে নাটকের গল্প সাজিয়েছো, এটা শুনে তুমি একেবারে অবাক হয়ে যাচ্ছি। আর তাছাড়া সত্যিই বুড়িমা, তোমার এলেম আছে বটে, এই জন্যই তো আমি বুদ্ধি করে তোমার কাজে সোজাসুজি চলে গিয়েছিলাম। কারণ আমি জানতাম এই ব্যাপারে তুমি শুধু আমাকেই সাহায্য করতে পারো। তবে বুড়িমা, ওই রামুর বউ তো কিছুতেই মুখ খুলতে চাইছে না গো। কি করে ওর মুখ খোলা যায় সেটার একটা ব্যবস্থা করো না। রামুর বউয়ের মুখ খোলানোর ব্যাপারে তো আমি তোমাকে কিছুই সাহায্য করতে পারবো না বাবু। তবে হ্যাঁ, আমার এক বোন আছে যে কিনা তন্ত্র মন্ত্র সাধনা করে। তুমি চাইলে তার সাথে গিয়ে একবার কথা বলতে পারো। তবে সে 3 রাতের জন্য এই রাজ্যের বাইরে গেছে গো, বিশেষ একটি তন্ত্র মন্ত্র সাধনার কাজে। 3 দিন পর যখন সে ফিরে আসবে, তখন তুমি চাইলেই তার সাথে গিয়ে কথা বলতে পারবে, সে তোমার কাজে সাহায্য করে দিতে পারবে গো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, সোজা আঙ্গুলে তো ঘি উঠছে না। এবার আমাকে আঙ্গুল বাঁকা করতেই হবে। লাগলে তন্ত্র মন্ত্রের আশ্রয় নিয়ে ওই রামুর বউয়ের কাছ থেকে আমি সব কিছু জেনে নেব। আর এই নাও তোমার পারিশ্রমিক, এতে তোমার খুশি করার মতো অনেক পয়সা আছে। এই পারিশ্রমিকটা নিয়ে তুমি এখন তাড়াতাড়ি কেটে পড়ো তো, যখন তখন আমার স্বামী আবার এখানে চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমি আর দেরি করব না, আমি এক্ষুনি আসছি। এরপর সেই বুড়ি সেখান থেকে চলে যায়। ওদিকে রাজা রাজকুমারকে হারিয়ে একেবারেই ভেঙে পড়ে। এমনকি সে রাজ্য চালানোর কাজ থেকে শুরু করে সব কিছু প্রায় বন্ধই করে ফেলে। না না, আমি যে আর সহ্য করতে পারছি না। পুত্র হারানোর শোক যে আমি আর সহ্য করতে পারছি না। আমার জলজ্যান্ত সুস্থ সবল ছেলেকে আমি এভাবে হারিয়ে ফেলতে পারি না। কি করে আমি আমার ছেলেকে ভুলে যাব? আর তাছাড়া আমি তো রানীর মুখের দিকে একটি বারের জন্য তাকাতেও পারছি না। রানী যত নিজেকে শক্ত করে বলুক না কেন যে আমাদের কুমার ফিরে আসবে, কিন্তু আমি তো জানি আমাদের কুমার ফিরে আসবে না। ওকে আমরা চিরকালের মতো হারিয়ে ফেলেছি। আমি পিতা হয়ে কি করে আমার ছেলেকে আমি ভুলে যাব? কি করে? এই কথা বলে রাজা তার সন্তানের কথা চিন্তা করে অনেক কাঁদতে থাকে। আর তখনই সেখানে রাঘব চলে আসে। ওই তো মহারাজ কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। তার মানে উনি সত্যি সত্যি বিশ্বাস করে নিয়েছে যে রাজকুমার মারা গিয়েছে। তবে আমি জানি রাজকুমার মারা যায়নি, ও বেঁচে আছে। আর আমি রাজকনকের কাছ থেকে যেভাবেই হোক ওর খোঁজ বের করে ওকে হত্যা করে ফেলবো। তখন তো সত্যি সত্যি রাজকুমার মারা যাবে। আর তাছাড়া
রাজকুমার নেই দেখে মহারাজ কিভাবে একাকিত্ব অনুভব করছে, এমনকি রাজ্যের কোনো কাজ পর্যন্ত করছে না। আর এটাই আমার সুযোগ। এই সুযোগে আমি মহারাজের খুব কাছাকাছি চলে যাব, তার মনের মধ্যে ঢুকে যাব, তার বিশ্বাস অর্জন করব এবং এই রাজ্য রাজত্ব সব কিছু আমি আমার হাতের মুঠোয় নিয়ে নেব। যাই, এখন গিয়ে বরং আমি রাজার সামনে দাঁড়াই। এরপর রাঘবও তাড়াতাড়ি করে রাজার কাছে যায়। কি মহারাজ, আপনার চোখে জল কেন? আপনি কাঁদছেন কেন? আপনি আপনি এভাবে কাঁদবেন না। আপনি এভাবে ধুকে ধুকে কাঁদবেন, এটা কি মেনে নেওয়া যায়? আর তাছাড়া আপনার একটা পুত্র চলে গেছে, তাতে কি হয়েছে? আমি তো আপনার পাশে সব সময় থাকবো। আমি তো আপনার পুত্রের মতোই, তাই না? আর তাই বলছি, আপনি এভাবে কুমারের জন্য কেঁদে কেঁদে নিজেকে অসুস্থ করবেন না। কি আর বলবো বলো বাবা, কুমারকে যে আমি কিছুতেই ভুলতে পারছি না। বারবার শুধু কুমারের কথাই মনে পড়ছে। মহারাজ, যে চলে যাবে সে চলে গিয়েছে, আর শুধু শুধু তাকে মনে করে এভাবে আপনি কষ্ট পাবেন না। এটা যে আমি মেনে নিতে পারছি না মহারাজ, কারণ আমি তো রাজপুত্রের সাথে সব সময় থাকতাম। রাজপুত্র চলে যাওয়ায় কষ্ট যে আমিও সহ্য করতে পারছি না, কিন্তু আমাদের বাঁচতে হবে মহারাজ, তাই না? আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আর কুমারের জন্য কাঁদবেন না, আর আমাকে আপনি আপনার পুত্র মনে করবেন। আর তাছাড়া এখন পর্যন্ত রাজ্যের সব কাজ পড়ে রয়েছে। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি রাজ্যের কাজ সামলাতে পারি, আর আপনি গিয়ে কিছুটা সময় বিশ্রাম করুন। হ্যাঁ রাঘব, তুমি ঠিকই বলেছ। রাজ্যের সব কাজ ফেলে রেখে দিলে তো রাজ্য চলবে না। তুমি বরং যাও, গিয়ে রাজ্যের কাজ সামলাও, আমি বিশ্রাম নিচ্ছি। এ কথা বলে রাজা সেখান থেকে চলে যায়। এই তো মহারাজ আজকে আমাকে রাজ্য সামলাতে বলছে। এভাবেই ঠিক আমি আস্তে আস্তে শুধু রাজ্যের কাজ কেন, এই পুরো রাজ্য, রাজ সিংহাসন সব কিছু নিজের করে নেব মহারাজ। অভাগীর জ্ঞান ফিরে না আসাতে অভাগীর ভালো মা একজন কবিরাজকে ডেকে পাঠায় অভাগীকে সুস্থ করার জন্য, আর সে অভাগীর চিকিৎসা করে। শুনুন, আমার চিকিৎসা শেষ, আর ওকে ঘুমাতে দিন। কেমন দেখলেন কবিরাজ মশাই আমার অভাগীকে? ওর তো এখন পর্যন্ত জ্ঞান ফিরে এলো না। ওর কখন জ্ঞান ফিরে আসবে বলুন তো? আসবে, জ্ঞান ঠিকই ফিরে আসবে। আপনি একটু সময় দিন, আর তাছাড়া বাইরে চলুন, আপনার সাথে আমার কথা আছে। ঠিক আছে, চলুন। এরপর অভাগীর ভালো মা আর সেই কবিরাজ ঘর থেকে বেরিয়ে আসে। বলুন কবিরাজ মশাই, এখন আমাকে আপনি সব কিছু খুলে বলুন। আমার অভাগীর জ্ঞান কেন এখনো ফিরে আসছে না? সেই কাল রাতে আমার অভাগী মায়ের মৃত্যুর খবর শুনে ওভাবে জ্ঞান হারিয়ে ফেলেছে, আর তারপর থেকে এখন পর্যন্ত আমার অভাগীর জ্ঞান ফিরে এলো না। একটা মানুষ তো এতটা সময় ধরে অজ্ঞান হয়ে থাকতে পারে না। এখন আপনি বলুন, কখন কখন আমার অভাগীর জ্ঞান ফিরে আসবে? আমি আপনার অভাগীর যতটুকু চিকিৎসা করে জানতে পেরেছি যে অভাগীর মনে অনেক বেশি আঘাত পেয়েছে। আসলে সে মায়ের মৃত্যুটা একেবারে মেনে নিতে পারেনি। তবে যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। অভাগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ওকে একটু একা থাকতে দিন। ঠিক আছে কবিরাজ মশাই, আপনি যা বলবেন সেটাই করব। আমি ওকে একা একাই থাকতে দিয়েছি, আর আপনি যেহেতু বলেছেন ভয়ের কোনো কারণ নেই, তাহলে আর আমি চিন্তা করছি না। হ্যাঁ হ্যাঁ, এখন আমি আসছি। যদি কোনো সমস্যা মনে করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি ঠিক সময় মতো চলে আসবো। এরপর কবিরাজ মশাই সেখান থেকে চলে যায়। হে বিধাতা, আমার অভাগীর যেন কোনো ক্ষতি না হয়। মেয়েটা যে আমার বড়ই দুঃখী, বাপ মাহারা মেয়ে। ওকে তুমি ভালো করে দাও, তাড়াতাড়ি সুস্থ করে দাও বিধাতা। পরদিন রাঘব তাড়াতাড়ি করে রাজগণকের কাছে গিয়ে হাজির হয়।
এই তো, এই শয়তান রাঘবটা আবার এখানে এসে হাজির হয়েছে, আর আমার কাছে নিশ্চয় জানতে চাইবে রাজকুমার কোথায় আছে। তবে রাজকুমারের ব্যাপারে আমি শয়তান রাঘবটাকে কিছুই বলবো না। এতে যদি ও আমার উপর অত্যাচার করে তাও বলবো না, কারণ আমি রাজা এবং রাজকুমারের কোনো ক্ষতি করতে পারবো না। কি হলো কি রাজগণক, আমাকে দেখে কি ভাবতে শুরু করেছেন বলুন তো? ও, বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই ভাবছেন যে আজকেও আমাকে কিছু বলবেন না, কিন্তু আজ আপনাকে বলতেই হবে রাজকুমারের খবর। না হলে কি করবে তুমি রাঘব? আমার উপর অত্যাচার করবে? আমার উপর অত্যাচার করো আর যাই করো, আমি মরে গেলেও কিছুতেই মহারাজ এবং রাজকুমারের কোনো ক্ষতি করতে দেব না। সেটা আমি তো ভালো করেই বুঝতে পেরেছি যে আপনার উপর অত্যাচার করে কোনো লাভ নেই, কারণ আপনি তো ওই রাজা রাজকুমারের গোলাম। তবে আপনার মুখ থেকে সব সত্যি কথা বের করার হাতিয়ার আমি পেয়ে গিয়েছি, যে হাতিয়ারের ভয়ে আপনি গড় গড় করে আমাকে সব কথা বলে দিবেন। কি বলছো কি রাঘব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছি কি সেটা আপনি বুঝতে পারছেন না? আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। রাজগণক মশাই, আমি যতদূর জানি আপনার জীবনের থেকে আপনার স্ত্রী এবং সন্তানের জীবনের মূল্য আপনার কাছে অনেক বেশি, আর তাই তো আমি আপনার স্ত্রী এবং সন্তান দুজনকে ধরে এনে আমার বন্দিশালায় বন্দি করে রেখেছি। এখন আপনি যদি রাজকুমারের ব্যাপারে সবকিছু আমাকে খুলে বলেন তাহলে আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব, আর যদি আপনি সেটা না বলেন তাহলে আপনাকে নয়, আপনার স্ত্রী এবং সন্তানের উপর অত্যাচার করব, আর এত অত্যাচার করব যে ওরা বারবার মৃত্যু কামনা করবে। কি বলছো কি রাঘব? তুমি আমার স্ত্রী এবং সন্তানকে কেন তুলে নিয়ে এসেছো? ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে আঘাত করো না। ওদের কিছু হলে সেটা আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, ওদেরকে কিছুই করব না। এখন আপনি ভালোই ভালোই বলে দিন রাজকুমার কোথায় আছে, কি অবস্থায় আছে, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, বলবো, আমি সবই বলবো। আর রাজকুমার কোথায় আছে, কি অবস্থায় আছে, সব আমি তোমাকে বলে দিচ্ছি। তারপরও তুমি ওদের কোনো ক্ষতি করো না। এখন আমার স্বামী বাড়িতে নেই, কাজের জন্য বেরিয়ে গেল। আর তাছাড়া ওদিকে কানি বুড়িকে সবাই এটা জানিয়ে দিয়েছে যে রামুর বউ সাপের কামড়ে মারা গিয়েছে। আর তাই তো এখন আমার সুবিধাই হয়েছে। যাক, আমি বরং রামুর বউকে আরেকটু খোঁচা দিয়ে আসি, দেখি ওর মুখ থেকে ওই সাত করা মোহরের কথা বের করতে পারে কিনা। এ কথা বলে মোড়ল গিন্নি রামুর বউয়ের কাছে যায়। কি হলো কি রামুর বউ, একা একা এখানে কিভাবে সময় কাটছে শুনি? নিশ্চয়ই খুব কষ্টে আছো, কিন্তু কি করব বলো? আমি তো তোমাকে এখান থেকে মুক্ত করতেই চাই, কিন্তু তুমি নিজেই তো এখান থেকে মুক্ত হতে চাইছো না। আর তুমি যদি চাইতে তাহলে অনেক আগে এখান থেকে তোমাকে আমি মুক্ত করে দিতাম। আমাকে তুমি সবকিছু খুলে বললেই আমি তোমাকে মুক্ত করে দেব। আর তাছাড়া রামুর বউ, তুমি কি চাও না মুক্ত হতে আর তোমার মেয়ের কাছে ফিরে যেতে? আমি জানি আমাকে এখান থেকে মুক্ত হতে গেলে আমাকে আমার মেয়ের কাছে ফিরে যেতে হলে ওই 7 ঘোড়া স্বর্ণমোহরের খোঁজ আপনাকে দিতে হবে। কিন্তু না, আমি কিছুতেই ওই 7 ঘোড়া মোহরের খোঁজ আপনাকে দেব না, মরে গেলেও না। আর তাছাড়া আমি জানি ওই 7 ঘোড়া মোহর যদি আমি আপনার হাতে তুলে দেই তাহলে যে অনেক বড় অন্যায় করা হবে। আর তাছাড়া আমার মেয়ের কথা বলছেন, বিধাতা তো একজন রয়েছে, বিধাতা ঠিক আমার মেয়েটাকে দেখে রাখবেন। আর তিনি কখনো অন্যায় সহ্য করে না। আর তাই বলছি, আপনি শত চেষ্টা করেও আমার কাছ থেকে মোহরের খোঁজ বের করতে পারবেন না, আর বিধাতাই আপনাকে শাস্তি দেবে। তাহলে তুমি এক কথার মানুষ, আর ওই মোহরের খোঁজ তুমি কিছুতে আমার কাছে দেবে না? ঠিক আছে, বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, এবার আমাকে আঙুলটাকে বাঁকাতেই হচ্ছে।
তোমাকে দিয়ে আমি সব সত্যি কথা ঠিকই বের করে নেব, আর ওই সাত ঘোড়া মোহর কোথায় আছে সেটাও জেনে নেব। সামান্য শুধু আমাকে একটা দিন সময় দাও তুমি। এ কথা বলে মোড়ল গিন্নি সেখান থেকে চলে যায়। ওদিকে অভাগী জঙ্গলের পথে কাউকে একটা অনুসরণ করে এগিয়ে যেতে থাকে, আর বেশ খানিকটা পথ হেঁটে গিয়ে হঠাৎ করে অভাগী বড্ড ক্লান্ত হয়ে যায়। না না, আমি আর পারছি না, কিছুতেই আর হাঁটতে পারছি না। আপনি আপনি আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? তখন থেকে আপনি বলে চলেছেন এই তো সামান্য একটু পথ বাকি আছে, কিন্তু আপনার কথা মতো চলতে গিয়ে তো সেই সামান্য পথ যেন আর শেষই হচ্ছে না, আর এখন তো আমি বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছি। এই তো মা, আর সামান্য একটু পথ, আর খুব বেশি সময় লাগবে না। আয় আয় মা, আমার সাথে আয় বলছি। আমি জানি মা তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোর যে ওখানে পৌঁছাতেই হবে, একটু কষ্ট করতেই হবে। ঠিক আছে, আমি কিন্তু আর সামান্য পথে যাব, এর থেকে বেশি পথ কিন্তু আমি আর এগোতে পারবো না বলে দিলাম। এই পথ চলতে চলতে আমার পা দুখানাও একেবারে ব্যথা হয়ে গিয়েছে। যাই হোক, কি আর করার, আপনি যখন বলছেন তখন চলুন, আমি যাচ্ছি। এই কথা বলে অভাগী আবারও চলতে থাকে। আর এবার বেশ কিছুটা দূর পথ এগিয়ে যাওয়ার পরে সে দেখতে পায় যে সে এক বিশাল গুহার কাছে পৌঁছে গিয়েছে, আর তখনই সেখানে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে। এটা আমি কি দেখছি? এটা তো একটা বিশাল গুহা, আর এই গুহাটাকে দেখে আমার কেমন যেন ভয় লাগছে। ভয় পাওয়ার কিছুই নেই মা, এক্ষুনি এক্ষুনি তুই এই গুহার মধ্যে প্রবেশ কর, কারণ এটাই যে তোর গন্তব্য। এই গুহার মধ্যে আমাকে যেতে হবে, কিন্তু আমার তো বড্ড ভয় করছে। ঠিক আছে, যেহেতু আপনি আমাকে যেতে বলছেন, আর সেজন্যই আমি ভেতরে যাব। এরপর অভাগী সেই গুহার মধ্যে প্রবেশ করে। আর সেখানে গিয়ে দেখতে পায় চারিদিকে একেবারেই অন্ধকার। এই গুহা এরকম অন্ধকার কেন? দেখেই তো কেমন গা ছমছম করছে, ভয়ে গায়ের লোম শিহরে উঠছে। আরে এই অন্ধকার গুহার মধ্যে আমি আবার কোনো বিপদে পড়ে যাব না তো? আমি আছি তো মা তোর সাথে, চল মা চল, একটু ভেতরে এগিয়ে যা। এরপর অভাগী আরো একটু এগিয়ে যেতে থাকে, আর হঠাৎ করে সে গুহার মধ্যে একটি আলোকিত জায়গা দেখতে পায়। আর সেখানে সে দেখতে পায় যে থরে থরে 7টি ঘোড়া সাজিয়ে রাখা হয়েছে, আর সেই ঘোড়া থেকে কেমন যেন একটা আলোক রশ্মি বেরোচ্ছে, আর সেখানে একটি সাপ সেই 7টি কলসকে পাহারা দিচ্ছে। ও মা গো, এখানে তো দেখছি সাপ, আর তাছাড়া ওই কলস থেকে এভাবে আলোক রশ্মি বের হচ্ছে কেন? না না না, কিছুই তো বুঝতে পারছি না। এখন তো মনে হচ্ছে আমার এখানে আসাটা মোটেই ঠিক হয়নি। আর তাছাড়া আপনি কোথায়? আর তখন থেকে আপনি আমাকে এখানে নিয়ে আসলেন, কিন্তু একটিবারের জন্য আমার সাথে দেখা করলেন না, শুধু কথাই বলে গেলেন। দেখা দিন আপনি। তখনই রামু অভাগীর সামনে দৃশ্যমান হয়। কে আপনি? আপনাকে তো আমি চিনলাম না, এর আগে তো মনে হয় কখনো আপনাকে দেখিনি। আর আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আর এই 7টি কলস, এর মধ্যে কি আছে? আর এই কলসগুলো থেকে এভাবে আলোর শিখা বেরোচ্ছে কেন? আর তাছাড়া এইসব দেখে মনে হচ্ছে এই সাপটি হয়তো বা যখন তখন আমাকে তাড়া করে দেবে, তখন কি হবে বলুন তো? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা, আর আমি তোকে এখানে নিয়ে এসেছি কারণ এগুলো যে তোর সম্পদ মা, এগুলোর মালিক তুই। আর আমি জানি মা, তোর মা তোর কাছে নেই দেখে তোর মনে অনেক কষ্ট জমে আছে, কিন্তু মা আমি তোর বাবা হয়ে তোকে বলছি, তুই তোর মায়ের জন্য কষ্ট পাস না। তুই নিজেকে শক্ত কর মা, শক্ত কর, দেখবি তুই একদিন সব কিছু ফিরে পাবি, আর তোর কোনো কষ্ট থাকবে না। আর তুই তোর এই নিজের সম্পদ বুঝে নে। এই কথা বলে রামু অদৃশ্য হয়ে যায়। ওদিকে অভাগীর জ্ঞান ফিরে আসে। কি বাবা, তুমি কোথায় চলে গেলে? যেও না,
যেও না বাবা, যেও না। তুমি আমার জন্মের আগে আমাকে ছেড়ে চলে গেলে, আর এখন যেহেতু একবার দেখা দিয়েছো, তাহলে এভাবে আমাকে ছেড়ে আর যেও না। যেও না বাবা, যেও না বাবা। তখনই অভাগী তার চোখ খুলে তাকিয়ে দেখে তার আশেপাশে কেউ নেই, এমনকি তার বাবাও তার পাশে নেই। আর সে কোনো গুহার মধ্যে নয়, সে তার বিছানায় শুয়ে আছে। এ কি, আমি তো আমার কক্ষে শুয়ে আছি। তার মানে এতক্ষণ আমি যেটা দেখছিলাম সেটা পরিপূর্ণ স্বপ্ন ছিল। কিন্তু এটা কি করে হতে পারে? আমার মনে হচ্ছিল যে স্বপ্নটা পরিপূর্ণভাবে বাস্তব। তাহলে কি স্বপ্নের সাথে বাস্তবে সত্যি কোনো মিল আছে? কিছুই তো বুঝতে পারছি না। আর তাছাড়া আমি তো স্বপ্নে আমার বাবাকে দেখতে পেলাম। তাহলে কি উনি সত্যিই আমার বাবা ছিলেন? আমি এক কাজ করি, আমার স্বপ্নে আমি ঠিক যে পথে গিয়েছিলাম ঠিক সেই পথ ধরে আমি আবার যাব এবং দেখব যে আসলে ওখানে কোনো গুহা আছে কিনা, আর সেই গুহার মধ্যে ওই 7টি কলস আছে কিনা। আর যদি একবার আমি ওই গুহায় প্রবেশ করতে পারি, তাহলে হয়তো বা আমি আমার বাবারও দেখা পাবো। আর তাছাড়া বাবা তো এটাও বললো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, আমার সব কষ্ট দূর হয়ে যাবে, আমি সবকিছু ফিরে পাবো। তাহলে আমি বাবার কথাই মানবো, আর মায়ের জন্য কষ্ট পাবো না। আর আমাকে এক্ষুনি ওই গুহার সন্ধানে বেরিয়ে পড়তে হবে। এ কথা বলে অভাগী তাড়াতাড়ি করে উঠে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। ওদিকে সেই সাধু সারাক্ষণ শুধু পাখি রূপী রাজকুমারকে কিভাবে মানুষের রূপে ফিরিয়ে আনবে সেই চেষ্টা করতে থাকে, আর খুঁজতে থাকে যে কোথাও কোনো অষ্টাদশী নিষ্পাপ কন্যাকে সে খুঁজে পায় কিনা। কিন্তু তার চেষ্টা বিফলে যায় না। অবশেষে সে অষ্টাদশী নিষ্পাপ এক কন্যার খোঁজ পেয়ে যায়। এই তো আমি পেয়ে গেছি, আমি খোঁজ পেয়ে গেছি, আমি নিষ্পাপ অষ্টাদশী নারীর খোঁজ পেয়ে গেছি। এবার আমি রাজকুমারকে তার আসল রূপে ফিরিয়ে দিতে পারবো। খুব বেশি দিন ওকে আর এভাবে পাখি রূপে থাকতে হবে না। আমি এবার আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। আর আমি বিনা কারণে নির্দোষ রাজকুমারকে অভিশাপ দিয়ে তাকে কষ্ট দিয়েছি। আর এই পাপ যে আমাকে মুছে ফেলতেই হবে। আর এর জন্য ওকে যে করেই হোক মনুষ্য রূপ ফিরিয়ে দিতে হবে। তবে তার আগে আমাকে সেই অষ্টাদশী নারীর সাথে দেখা করতে হবে। কিন্তু আমি তো চাইলেই ওই অষ্টাদশী নারীর বাড়িতে গিয়েও ওর সাথে দেখা করতে পারবো না। ওকে নিজের ইচ্ছায় পায়ে হেঁটে আমার কাছে আসতে হবে। কিন্তু ও কেনই বা আমার কাছে আসবে? না, আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে, যেন ওই অষ্টাদশী নারী নিজে থেকেই আমার কাছে আসে। আর বিধাতা চাইলে সব কিছু সম্ভব। হে বিধাতা, ওই অষ্টাদশী নারী কে সেটা আমি বুঝে গেছি, কিন্তু তুমি দয়া করে ওকে আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করো। কি হলো কি রাজকনক, এত কেন ভাবছেন? আর এভাবে চুপ করেই বা আছেন কেন? আর তাছাড়া তো ভেবে কোনো লাভ নেই। আমাকে সবকিছু না বললে তো আমি আপনার স্ত্রীর সন্তান সবাইকে পরপারে চলে যাবার ব্যবস্থা করব। এখন দেখুন, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? রাঘব, তুমি বারবার এমনটা কেন বলছো? আমি তো তোমাকে বলেছি যে আমি অবশ্যই সবকিছু তোমাকে বলে দেব। তারপরও তুমি আমার স্ত্রী সন্তানকে আঘাত করো না। আর তাছাড়া আগে তুমি ওদেরকে সম্মানের সহিত বাড়িতে ফিরিয়ে দিয়ে এসো, তারপর তোমাকে সবকিছু বলবো। না, এতটা সহজ নয়। আপনি আমাকে সত্যি কথা না বললে কিছুতেই আমি আপনার স্ত্রী সন্তানকে কিছুতেই ফিরিয়ে দেব না। আর তাছাড়া আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কোনো ভয় নেই। আপনি আমাকে সত্যিটা বলতে পারেন, আমি আপনার স্ত্রী সন্তানকে সত্যি তাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো। বলছি, আমি সবকিছু বলছি রাঘব। আসলে রাজকুমার বেঁচে আছে, কিন্তু সে মনুষ্য রূপে নয়, সে একটি পাখি রূপে বেঁচে আছে। কি বলছেন কি? রাজকুমার পাখি রূপে বেঁচে আছে মানে? ঠিক আছে, রাজকুমার পাখি রূপে বেঁচে থাকুক, আর যেভাবেই বেঁচে থাকুক, ওকে আমি কিছুতেই বেঁচে থাকতে দেব না। ওকে আমি শেষ করে ফেলবো। এখন বলুন, কোথায় আছে ও পাখি বেশে? আমি ওকে সেখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবো। আসলে রাজকুমার সেদিন
আপনার সাথে জঙ্গলে শিকারে গিয়েছিল, আর এক সাধুর অভিশাপে পাখিতে পরিণত হয়। তারপর থেকে রাজকুমার ওই জঙ্গলেই রয়েছে। ও আচ্ছা, তার মানে ওই পাখিরূপী রাজকুমারকে শেষ করতে পারলেই আমার পথের কাঁটা দূর হয়ে যাবে চিরকালের মতো। রাজগণক, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি যেহেতু আপনাকে কথা দিয়েছি আপনার স্ত্রী সন্তানের কোনো ক্ষতি করব না, ওরা ঠিক ওদের বাড়িতে পৌঁছে যাবে, কারণ আমি খারাপ হলেও এতটা খারাপ নই। এ কথা বলে রাঘব সেখান থেকে চলে যায়। হে বিধাতা, এটা আমি কি করলাম? শুধুমাত্র নিজের স্ত্রী সন্তানকে বাঁচাতে গিয়ে আমি রাজকুমারের জীবন যে বিপদে ফেলে দিলাম। হে বিধাতা, আমি পাপ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও বিধাতা। আমি যে বড্ড নিরুপায় হয়ে এই কাজ করতে বাধ্য হয়েছি, আর তুমি রাজকুমারকে রাঘবের হাত থেকে রক্ষা করো, রাজকুমারের যেন কোনো ক্ষতি না হয়। ওদিকে অভাগী তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। তখনই অভাগীর ভালো মা সেখানে চলে আসে। এ কি অভাগী, তোর জ্ঞান ফিরে এসেছে মা, তুই সুস্থ হয়ে গেছিস। আমি জানতাম মা তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, কারণ কবিরাজ বাবা তোকে দেখে বলে গেছে যে চিন্তার কোনো কারণ নেই, তোর তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ ভালো মা, আমার জ্ঞান ফিরে এসেছে আর আমি এখন সুস্থ আছি। আমার আর কোনো কষ্ট হচ্ছে না। তবে মা, এক্ষুনি আমাকে বের হতে হবে। তুমি সরে যাও ভালো মা, সরে যাও। অভাগী, কি বলছিস কি মা? তোকে এক্ষুনি বাইরে যেতে হবে মানে? কোথায় কোথায় যাবি তুই তোর এই অসুস্থ শরীর নিয়ে? না 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 না, এখন তোকে কোথাও যেতে হবে না। যা, ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। না না মা, আমাকে এখন যেতেই হবে, আর আমি এখন কিছুই খাবো না। তুমি সরে যাও মা। না, হবে কি না হবে সেটা আমি জানি, তোকে কোথাও যেতে দেব না এখন। তোকে আমার কথা শুনতেই হবে। আর তাছাড়া বাইরে তোর এমন কি কাজ আছে যে তুই এরকম অসুস্থ অবস্থায় বাইরে যেতে চাইছিস? তোর বাইরে এমন কি কাজ আছে যে তুই এরকম অসুস্থ অবস্থায় বাইরে যেতে চাইছিস? ভালো মা, তুমি কেন বুঝতে চাইছো না? আমাকে এখন যেতেই হবে। আর সব থেকে বড় কথা জানো ভালো মা, আমি আমার বাবাকে দেখেছি গো। বাবা আমার স্বপ্নে এসেছিল, আর কোথায় এসেছিল সেটাও আমি দেখতে পেয়েছি। তাই তো আমি আমার বাবার খোঁজে সেখানে যাচ্ছি। এসব কি আবোল তাবোল বলছিস মা? তোর বাবা কোথায় এসে তোর সাথে দেখা করেছে সেটা তুই জানিস? এখন তার খোঁজে যাচ্ছিস তুই? এটা কি করে হয়? তোর বাবা তো সেই কত বছর আগে মারা গিয়েছে, আর তাই কি করে তুই তোর বাবাকে খুঁজে পাবি বলতো? তুই তো কখনো কোনোদিনও তোর বাবাকে দেখিসনি, তাহলে তুই বুঝলি কি করে যে স্বপ্নে সেই লোকটি তোর বাবা? ও ভালো মা, এখন আমাকে এসব কথা বলে সময় নষ্ট করিও না তো। আমি সত্যি বুঝতে পেরেছি সে আর কেউ নয়, সে আমারই বাবা। এই কথা বলে অভাগী আর একটু দেরি না করে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অভাগী, কি হলো কি মা? যাস না এভাবে, মায়ের কথা শোন। এই অসুস্থ শরীরে এভাবে বাইরে যাস না তুই। এ কি, মেয়েটি তো আমার কোনো কথাই শুনলো না, ও ঠিক বেরিয়ে গেল। জানি না মেয়েটি কেন এমন করছে। তবে বিধাতা, তুমি আমার অভাগীর সহায় থেকো, ওর যেন কোনো বিপদ আপদ না হয়। ওদিকে মোরুল গিন্নি প্রস্তুতি নেয় সেই কানি বুড়ির দিদির কাছে যাওয়ার জন্য, যে কিনা তন্ত্র সাধনা করে, কারণ সে খবর পেয়েছে যে সে নাকি তার আস্তানায় ফিরে এসেছে। খবর পেলাম কানি বুড়ি দিদি নাকি ফিরে এসেছে। তন্ত্র সাধনা করে দেখে সবাই তাকে তন্ত্র বুড়ি বলেই জানে। আর তাছাড়া কানি বুড়ি তো আমাকে বলেছে যে ওই তন্ত্র বুড়ির কাছে গেলে নাকি সে অসাধ্য সাধনও করে দিতে পারে। এমনকি কেউ যদি কোনো জিনিস নিজের ইচ্ছাতে করতে না চায়, ওই তন্ত্র বুড়ি নাকি সব কিছু তার তন্ত্র সাধনা আর মন্ত্র দিয়ে সে নিজে
নিজে থেকেই সব কিছু গল গল করে বলে দিতে শুরু করে। আর তাই আমি আর একটু দেরি করতে চাই না, আমি যাবই তন্ত্রবুড়ির কাছে। আর তন্ত্রবুড়ির কাছে গিয়ে রামুর বউয়ের কথাটা আমি তাকে জানাবো। আর তাকে বলবো যে সে যেন রামুর বউয়ের উপর তন্ত্র সাধনা করে তাকে মন্ত্রপুত করে ফেলে। আর তার কাছ থেকে ওই 7 ঘোড়া মোহরের সব খোঁজ বের করে যেন আমাকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেয়। আর তাছাড়া এখন আমার স্বামী নেই, এটাই আমার কাছে সুযোগ। আমার স্বামী তো বেশ রাত হলে বাড়িতে ফিরবে, আর রাতের আগে আমাকে সব কাজ সেরে ফেলতেই হবে। আর রূপাকে তো বললাম আমি ওর মাসির বাড়ি যাচ্ছি, তাই খুব একটা চিন্তার কিছু নেই। আর দেরি করা আমার মোটেও ঠিক হচ্ছে না, আমি বরং যাই, বেরিয়ে পড়ি। এরপর মোড়ল গিন্নি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে ওই তন্ত্রবুড়ির কাছে যাওয়ার জন্য। আর বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরেই সে দেখতে পায় সেখানে কানি বুড়িও দাঁড়িয়ে আছে। এই তো কানি বুড়ি, তুমি দেখি এখানেই দাঁড়িয়ে আসো, ভালোই হয়েছে। আমাকে আর কষ্ট করে তোমার বাড়ি পর্যন্ত যেতে হলো না। এখন চলো তো, আমাদের দেরি করা ঠিক হচ্ছে না, তোমার দিদির কাছে গিয়ে আমরা হাজির হই। আমি তোমাকে যখনই খবর পাঠিয়েছি তখনই ভেবেছি যে তুমি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বে আমার দিদির কাছে যাওয়ার জন্য। তাই তো আমি পথে এগিয়ে এসে দাঁড়িয়েছি, কারণ অল্প সময়ের মধ্যে আমাদের যে সব কাজ সারতে হবে। চলো দেখিনি, আর দেরি করে আমাদের লাভ নেই, তাড়াতাড়ি রওনা দেই। কারণ যদি একটু বেশি দেরি করে ফেলি তাহলে আমার দিদি আবার ধ্যানে বসে যাবে, আর তার জন্য তার কাছে গিয়ে আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হবে। না 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 না, আমার হাতে সময় খুব কম, তাই আমাদের কাজ যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি শেষ করে তারপর ফিরে আসতেই হবে। এরপর সেই কানি বুড়ি এবং মোড়ল গিন্নি রওনা দেয় তন্ত্রবুড়ির কাছে যাওয়ার জন্য। ঠিক এভাবে আমাকে সারা জীবন পাখি হয়ে কাটিয়ে যেতে হবে, কারণ সাধু বাবা যে উপায়ের খোঁজ পেয়েছে সেই উপায় কখনো কোনো দিনও সফল করা যাবে না। আর তাই আমারও আর মনুষ্যরূপে ফিরে পাওয়া হবে না। আমার বাবা মা কারো কাছে আর ফিরতে পারবো না। তবে আমার একটাই কষ্ট যে আমি দূর থেকে গিয়ে আমার বাবা মাকে দেখে আসতে পারবো না, কারণ বাবা মা তো আমাকে পাখি রূপে কিছুতেই চিনতে পারছে না। আর তাই তো আমি ওখানে যাওয়া মাত্রই আমাকে বারবার তাড়িয়ে সেখান থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর তাছাড়া আমি তো আমার বাবা মাকে এটাও বলার চেষ্টা করেছি যে আমি তাদের রাজকুমার, কিন্তু আমার বাবা মা সেটা কিছুতেই শুনতে চাইছে না। আর তাই তো আমি আর আমার প্রাসাদেও ফিরে যাব না, আমি জঙ্গলে জঙ্গলে সারা জীবন নিজের জীবনটা কাটিয়ে দেব। আর তাছাড়া আমি যাকে মন থেকে ভালোবেসে ফেলেছি তাকেও তো আমার আর পাওয়া হবে না, কারণ আমি একজন পাখি আর সে একজন মানুষ। আর এজন্যই আর একজন পাখি হয়ে কি করে আমি একজন মানুষকে আমার নিজের জীবন সঙ্গী করতে পারি। আর তাই আমার জীবনের সব সুখ, সব শখ, সব কিছু বিসর্জন দিতে হচ্ছে। তবে আমি তাই দেব, যেহেতু বিধাতা চাইছে না আমি মনুষ্য রূপে আবার ফিরে আসি, সেহেতু আমি বিধাতার ইচ্ছাটাকেই মেনে নেব। আর কষ্ট পাবো না, আমি আর দুঃখ পাবো না। ওদিকে অভাগী হাঁটতে হাঁটতে জঙ্গলের রাস্তা দিয়ে সেই গুহার অনুসন্ধান করার জন্য এগিয়ে যেতে থাকে। আর তখনই সে দেখতে পায় যে তার বন্ধু পাখিটি গাছের ডালে বসে আছে। কি বন্ধু, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে কি তোমার? বন্ধু, তুমি এসেছো? তুমি এসেছো বন্ধু। আমি কাঁদছি কেন এটা তোমার জানার দরকার নেই। তা তুমি কেমন আছো সেটা বলো। আমি আর কি করে ভালো থাকি বলো তো? আমার মাকে যে আমি হারিয়ে ফেলেছি চিরকালের
তো আমার মা যে সাপের কামড়ে মারা গিয়েছে। আমার মার কখনো কোনো দিনও আমাদের মাঝে ফিরে আসবে না গো, ফিরে আসবে না। কেঁদো না বন্ধু, তুমি কাঁদলে যে তোমার চোখের জল আমার আর সহ্য হয় না। আর তাছাড়া নিজেকে শক্ত করো, সবার বাবা মা তো আর চিরকাল বেঁচে থাকে না। আর তাছাড়া এই দেখোই না, আমিও তো কত দুঃখী, আমার বাবা মা থাকতেও যেন নেই। কি বলছো কি? তোমার বাবা মা থাকতেও নেই মানে? কোথায় কোথায় তোমার বাবা মা? তুমি আমার বন্ধু, আর তাই তোমাকে আমি মিথ্যা বলবো না। আমার বাবা মা যে ওই রাজপ্রাসাদে রয়েছে গো। কি বলছো কি? ওই রাজপ্রাসাদে তোমার বাবা মা রয়েছে? তার মানে কি রাজা রানী তোমার বাবা মাকে বুঝি বন্দি করে রেখেছে? কিন্তু আমি যতদূর জানি রাজা রানী নাকি অনেক ভালো মানুষ। তাহলে কেন শুধু শুধু তারা তোমার বাবা মাকে বন্দি করে রেখেছে বলো তো? না বন্ধু, তুমি ভুল করছো। রাজা রানী আমার বাবা মাকে বন্দি করে রাখিনি গো, ওই রাজা রানী তো আমার বাবা মা। কি বলছো কি তুমি এসব? তুমি একজন পাখি আর রাজা রানী তোমার বাবা মা, এটা কি করে হতে পারে? তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। আমি তোমাকে সবকিছু খুলে বলছি। এরপর রাজকুমার রূপী পাখিটি অবাকিকে সব কথা খুলে বলে। এবার আমার কথা বুঝতে পেরেছে তো? আমি পাখি রূপে এক অবাগা রাজকুমার গো। কি কি বলছো কি তুমি? তুমি তুমি একজন রাজকুমার? ওদিকে মোরল গিন্নি এবং কানি বুড়ি তন্ত্রবুড়ির সামনে গিয়ে হাজির হয়। তন্ত্রবুড়ি একটি জঙ্গলে যজ্ঞের আগুন সামনে নিয়ে বসে বসে মন্ত্র জপ করছিল। ওং হ্রিং ক্রিং ছট স্বাহা, ওং হ্রিং ক্রিং ছট স্বাহা। দিদি, এই দেখো, একজনকে নিয়ে এসেছি। সে বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছে গো। তুমি যদি তাকে একটু সাহায্য করো তাহলে এনার উপকার হতো। আর তাছাড়া ইনি আর কেউ নয় গো, ইনি আমাদের গ্রামের মোড়লের স্ত্রী আর কি। একই কানি, তুই আমার কাছে মোড়ল গিন্নিকে নিয়ে এসেছিস আর তুই তার সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছিস। কিন্তু তুই কি জানিস, সে যখন আমার কাছে আসার জন্য রওনা দিয়েছে তখন থেকেই আমি তার পরিচয় সহ সব কিছু জানতে পেরেছি। সে আমার কাছে এসে কি সাহায্য নিতে চায় সেটাও আমি জানতে পেরেছি। আর তুই তো জানিস আমি সব কিছু আগে থেকে জানতে পারি। তুই শুধু শুধু কেন কেন ওর সাথে আমাকে এভাবে পরিচয় করে দিচ্ছিস বলতো? এ কি বলছে কি উনি? আমি এখানে রওনা দেওয়ার সময় উনি আমার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে। তার মানে উনি কি না বলা কথাও জানতে পারে? আর উনি যদি না বলা কথা জানতে পারে তাহলে তো উনি রামুর বউয়ের কাছ থেকে 7 গড়া মোহরের খোঁজও আমাকে ঠিকই জেনে বলে দিতে পারবে। কি হলো কি মোড়ল গিন্নি, তুই কি ভাবছিস? ওই 7 গড়া মোহরের খোঁজ জেনে তোকে জানাতে পারবো কি না? হ্যাঁ, আমি অবশ্যই সব কিছু জানিয়ে দিতে পারবো। তুই এখানে বসে পড় আমার সামনে। এ কি তন্ত্র বুড়ি, তুমি কি করে জানলে যে আমি মনে মনে কি কি বলছিলাম? আমি সব জানি রে, আমাকে সব কিছু জানতে হয়। আসলে আমি যদি সব কিছু না জানি তাহলে কি করে তন্ত্র বুড়ি হলাম বলতো? সবাই আপনাকে তন্ত্রবুড়ি বলে ঠিকই, কিন্তু আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি একজন বুড়ি। আর আপনাকে দেখে এটাও মনে হয় না যে আপনি কানি বুড়ির দিদি। আর আপনি যদি কানি বুড়ি দিদি হয়েই থাকেন তাহলে কানি বুড়ি তো আপনার থেকে অনেক বেশি বয়স্ক হওয়ার কথা। তবে আপনাকে দেখে তো সেটা মনে হয় না। আপনাকে দেখে মনে হয় যে আপনি কানি বুড়ি থেকে বয়সে অনেক ছোট। তাহলে আপনি কি করে নিজের রূপ এভাবে ধরে রেখেছেন বলুন তো? বাবা মোড়ল গিন্নি, তুই তো দেখছি দারুণ কথা বলেছিস।
আসলে এখানে এসে আমার দিকে বেশ ভালোভাবেই নজর দিয়েছিস, আর তাই তো তোর চোখে এরকমটা ধরা পড়েছে। আসলে আমার রূপের রহস্য কি সেটা আমি তোকে একটু বুঝিয়ে বলছি। আমি আমি তন্ত্র সাধনা করি, সমস্ত অশুভ শক্তির উপাসনা করি, আর তাই তো আমি এভাবে নিজের রূপ ধরে রাখতে পেরেছি, নিজের বয়সটাকেও ধরে রাখতে পেরেছি। আর আমি যতটুকু পরিমাণে বৃদ্ধা হয়েছি সেটা শুধুমাত্র আমার কিছু ভুলের জন্য। তবে আমি খুব তাড়াতাড়ি সেই ভুল শুধরে নেব, আর আমি আমার পরিপূর্ণ রূপ ফিরে পাবো। তখন দেখবি তোর থেকেও আমার অনেক অনেক কম বয়সী লাগবে। কি বলছেন কি? আপনি এভাবে আপনার বয়সটাকেও ধরে রাখতে পারবেন, আবার আবার বয়স কমিয়েও ফেলতে পারবেন? যদি আপনি বয়স কমিয়ে ফেলতে পারেন তাহলে তো আপনি আমার কাজটাও খুব সহজে করে দিতে পারবেন, তাই না? পারবোই তো, অবশ্যই পারবো। আর পারবো বলেই তো তোকে আমি আশ্বাস দিচ্ছি। বল বল কি চাস তুই? তুই কি ওই রামুর বউয়ের কাছ থেকে ওই 7 খরা মোহর হাতিয়ে নিতে চাস? হ্যাঁ 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 তন্ত্রপুরী, আমি তো ওই 7 ঘরা মোহরের জন্যই এত কিছু করে যাচ্ছি। ওই রামুর বউটাকে আমার বাড়িতে বন্দি করে রেখেছি। ও তো কোনোভাবে ওই 7 ঘরা মোহরের খোঁজ আমাকে দিতে চাইছে না। ও নিজে মরতে শিকার, তাও ও 7 ঘরার খোঁজ আমাকে দিতে চাচ্ছে না। এখন আপনি আমার একমাত্র ভরসা। আপনি যদি নিজের ক্ষমতা দিয়ে ওর মুখ থেকে আমাকে সত্যিটা খুঁজে বের করে এনে দিতে পারেন তাহলে আমি খুব খুশি হব। ঠিক আছে, আমি তোকে ওই 7 গড়া মোহরের খোঁজ ওই রামুর বউয়ের মুখ থেকে বের করিয়ে দেব, কিন্তু তার বিনিময়ে তোকে যে আমার একটা শর্ত মানতে হবে। আপনার শর্ত? কি সেই শর্ত বলুন আমাকে। আমি অবশ্যই 7 গড়া মোহরের জন্য আপনার সব শর্ত মেনে নেব। সত্যি বন্ধু, তোমার কষ্টের কথা শুনেছি, আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার বাবা মাকে বিধাতা নিয়ে গেছে, আর এটা তো বিধাতারই ইচ্ছা। তাই আমি আমার বাবা মাকে হারানোর শোক সহ্য করতে পারছি না। কিন্তু তুমি তো বাবা মা থাকতেও তোমার বাবা মায়ের কাছেও যেতে পারছো না। এমনকি তুমি নাকি তোমার বাবা মায়ের কাছে গিয়েও এভাবে ফিরেও এসেছো। আর এখন তুমি একটা মানুষ থেকে একটা পাখিতে পরিণত হয়েছো। আর এটা যে কত বড় কষ্টের, এটা আমি বুঝতে পারছি বন্ধু। সত্যি সত্যি বন্ধু, তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আর তাই তো তুমি আমার সব কষ্ট বুঝতে পেরেছো। তবে জানো তো, আমার না এভাবে পাখি হয়ে থাকতে আর একটু ইচ্ছে করে না। আমারও মন চায় আমি যে আবার মনুষ্য রূপে ফিরে আসি, আমার বাবা মায়ের কাছে ফিরে যাই। আচ্ছা বন্ধু, তুমি বললে যে কোনো একটা সাধুর অভিশাপে নাকি তোমার এই অবস্থা হয়েছে, আর ওই সাধুটা নাকি তার ভুলও বুঝতে পেরে গেছে, আর সে অনেক অনুতপ্ত হয়েছে। কিন্তু সেই সাধু কি পারে না তোমাকে আবার আগের রূপে ফিরিয়ে দিতে? না না, পারে না। তবে সে যে অনেক চেষ্টা করেছে আমাকে আমার মনুষ্য রূপ ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে বারবারই ব্যর্থ হয়েছে। তবে সে একটা আশার আলো পেয়েছিল, কিন্তু সেই আশার আলো যে আর কাজে লাগলো না গো। কি বলছো কি? তোমাকে মনুষ্য রূপে ফিরিয়ে দেওয়ার জন্য একটা উপায় তিনি পেয়েছিলেন? তাহলে তাহলে আমাকে বলো দেখি, আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা দেখি। তুমি কি করে সাহায্য করতে পারবে বলো তো বন্ধু? সাধু বাবা আমাকে বলেছে যে আমার পাখি রূপ থেকে মনুষ্য রূপে ফিরিয়ে দেবে তাকে নাকি নিষ্পাপ হতে হবে এবং তাকে অষ্টাদশী হতে হবে। বলো এখন আমি এরকম অষ্টাদশী নিষ্পাপ কন্যা কোথায় পাবো? তুমি ঠিকই বলেছো, এরকম নিষ্পাপ অষ্টাদশী কন্যা খুঁজে পাওয়া তো আসলে সহজ ব্যাপার নয়। আর তাছাড়া অষ্টাদশী কন্যা তো তুমি অনেক পেয়ে যাবে, কিন্তু নিষ্পাপ কন্যা যে তুমি কোথায় পাবে এটা তো আমিও বুঝতে পারছি না। আর তাছাড়া তুমি কি জানো, আমিও অষ্টাদশী, কিন্তু আমি যে নিষ্পাপ এটা তো তোমাকে আমি বলতেই পারবো না। আমিও জানি সেটা, কিন্তু সেই কন্যা তো অনেক পাওয়া যাবে, কিন্তু নিষ্পাপ অষ্টাদশী কন্যা কোথায় খুঁজে পাবো আমি? আর তাই তো কখনো আমি আর মনুষ্য রূপে ফিরে আসতে পারবো না গো। এ কথা বলে কাঁদতে কাঁদতে রাজকুমার পাখিটি উড়ে চলে যায়। এ কি, আমার বন্ধু তো কাঁদতে কাঁদতে উড়ে চলে গেল। মনে হয় অনেক বেশি কষ্ট পেয়েছে মনে মনে। ওর কষ্ট দেখে সত্যি আমারও যে বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করব?
আমি যদি সত্যি ওকে সাহায্য করতে পারতাম তাহলে কত ভালো হতো। আমি নিজেকে অনেক ধন্য মনে করতে পারতাম। আর যাই হোক না কেন, কাউকে উপকার করতে পারলে তো আমার আমার ভালো লাগবে। কিন্তু আমার বন্ধুটার মনটা ভেঙে গেল। আমার বন্ধু তো সারা দিন কান্নাকাটি করবে, আর ওর কান্নাকাটি করলে যে আমার কষ্ট হবে, কারণ ওকে তো আমি বন্ধু বলে ডেকেছি। আর তাই তো আমি কিছুতেই বন্ধুকে কষ্ট পেতে দেব না। আমি এক কাজ করি, আমি বরং যাই আমার বন্ধুর মনটাকে ভালো করতে পারি কিনা। ওকে মানুষের রূপ ফিরিয়ে দিতে না পারলে ওর মনে সান্ত্বনাটা তো দিতে পারবো। আর হয়তো বা ওর মনে সান্ত্বনা দিলে আমি আমি ওর কাছ থেকে আশীর্বাদ পাবো। আর সেই আশীর্বাদে আমি ঠিক ওই গুহায়ও পৌঁছে যাব, আর আমার বাবাকেও দেখতে পাবো। এ কথা বলে অভাগী রাজকুমার পাখিটির পিছু পিছু এগিয়ে যেতে থাকে। ওদিকে সেই সাধু তখনও ধ্যান করছিল, আর সে ধ্যান ভঙ্গ করে। এই তো মনে হচ্ছে আমি সেই অষ্টাদশী নিষ্পাপ নারীর খোঁজ পেয়ে গেছি। আর তাছাড়া আমি তো বলেছিলাম সেই অষ্টাদশী নারী সময় হলে আমার কাছে নিজের ইচ্ছেতেই চলে আসবে। মনে হচ্ছে সেই সময় খুব কাছে চলে এসেছে। হয়তোবা তাড়াতাড়ি তার সাথে আমার দেখা হয়ে যাবে। আর তার সাথে যদি আমার একটি বারের জন্য দেখা হয়ে যায়, তাহলে আমি আমার নিজের অন্যায় থেকে মুক্তি পাবো। কারণ তাকে দিয়ে আমি ওই নীল পদ্ম নিয়ে এসে ওর শরীরে স্পর্শ করাবো, আর সাথে সাথে রাজকুমার তার অভিশাপ মুক্ত হবে আর তার আসল রূপে ফিরে আসবে। তখন আমি শান্তি পাবো, কারণ আমি না বুঝে না জেনে রাজকুমারের উপর অন্যায় করেছিলাম। আর সেই অন্যায়, সেই অপরাধের ভার যে আমি আর সহ্য করতে পারছি না। বারবার মনে হচ্ছে এই কষ্ট, এই অন্যায় থেকে আমি মুক্তি পেতে চলেছি। আর তাছাড়া রাজকুমার নিজেও যখন জানবে যে ওকে মনুষ্য রূপে ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ আমি পেতে চলেছি, তাহলে ও বড্ড খুশি হবে। কিন্তু রাজকুমার এখন কোথায়? ওকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। হয়তোবা মনের কষ্টে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আর তাছাড়া কষ্ট পাবারই তো কথা, কারণ ও তো নিজেও বুঝতে পেরে গেছে যে হয়তোবা মনের কষ্টে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আর তাছাড়া কষ্ট পাবারই তো কথা, কারণ ও তো নিজেও বুঝতে পেরে গেছে যে হয়তোবা কোনোভাবেই ওকে মনুষ্যরূপে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু ও তো এটা এখন পর্যন্ত জানতে পারেনি যে যার সাহায্যে ওকে মনুষ্যরূপে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে, সে খুব তাড়াতাড়ি আমার সামনে এসে হাজির হবে। আমি এক কাজ করি, আমি বরং রাজকুমারকে আমার কাছে ডেকে ওর খুশির খবরটা ওকে জানিয়ে দেই। রাজকুমার, রাজকুমার, কোথায় তুমি? রাজকুমার, এক্ষুনি আমার কাছে এসো। তোমার জন্য সুসংবাদ অপেক্ষা করছে। রাজকুমার, রাজকুমার, কোথায় তুমি? সাধু রাজকুমার পাখিটিকে ডাকার সাথে সাথেই রাজকুমার পাখিটি সেখানে উড়ে এসে হাজির হয়ে যায়। ওদিকে রাঘব তার তলোয়ারটিকে সাথে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। কি আপনি আপনি কোথায় যাচ্ছেন মন্ত্রীপুত্র? আজ এই তলোয়ারটিকে দেখে মনে হচ্ছে এটা বিশেষ কোনো তলোয়ার নয়। এর আগে তো এই তলোয়ার আপনাকে ব্যবহার করতে দেখিনি। প্রহরী, সত্যি তোমাকে নিয়ে আর পারি না। তুমি তলোয়ারটিকে দেখে চিনতে পারছো না? ভালো করে দেখো, ঠিকই তলোয়ারটিকে তুমি দেখে চিনতে পারবে। হ্যাঁ 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 মন্ত্রীপুত্র, আপনি ঠিকই বলেছেন। এই তলোয়ারটি সত্যিই আমার বড্ড চেনা চেনা লাগছে, কিন্তু আসলে তলোয়ারটি কার হাতে যে আমি দেখেছি সেটা সঠিকভাবে মনে পড়ছে না। আমি জানতাম তুমি এটা মনে করতে পারবে না। ঠিক আছে, তোমাকে এত কষ্ট করে মনেও করতে হবে না। আমি তোমাকে বলে দিচ্ছি, এটা হচ্ছে রাজকুমারের তরোয়ার। আর এই তরবারিটি রাজকুমার ছাড়া কেউ কখনো ব্যবহার করেনি। হ্যাঁ হ্যাঁ, তাই তো এবার আমার মনে পড়েছে। এই তরোয়ারটি তো সব সময় রাজকুমারের কাছেই থাকতো, কিন্তু মহারাজ তো নিজেই তরবারিটিকে তার কাছে রেখে দিয়েছিলেন। তাহলে আপনি তরবারিটি কি করে পেলেন মন্ত্রীপুত্র? কি করে তরবারিটি পেয়েছি আমি তোমাকে বলে দিচ্ছি। আরে, এই তরবারিটি স্বয়ং রাজামশাই যে আমাকে দিয়েছেন, কারণ আমি ইতিমধ্যে রাজামশাইয়ের খুব বিশ্বাসী হয়ে উঠেছি।
আর তাই তিনি আমাকে কুমারের জায়গায় বসিয়ে নিয়েছেন। আর তাই তো তার কুমারের এই তরবারিটি তিনি আমার হাতে তুলে দিয়েছেন। যাই হোক, আমি বুঝতে পেরেছি আপনি খুব তাড়াতাড়ি অনেকটা দূর এগিয়ে গিয়েছেন, আর তাই এই রাজ সিংহাসন আপনার হাতে নেওয়া খুব একটা বেশি সময় লাগবে না। তবে মন্ত্রীপুত্র, আপনি এখনই তরবারিটি নিয়ে কোথায় বেরোচ্ছেন বলুন তো? এই তরবারি নিয়ে আমি কোথায় বেরোচ্ছি সেটা তো তোমাকে আমি কিছুতেই বলবো না, কারণ এটা শুধুমাত্র আমার মধ্যেই থাকবে। এটা রাজকুমারের তরবারি, আর এই তরবারি দিয়ে আমি রাজকুমারকে হত্যা করব। তাছাড়া রাজকুমার কোথায় আছে, কি করছে, সেটাও আমি এখন খুব ভালো মতো জানি। আর তাই আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, আর রাজকুমারকে খুঁজে বের করে শেষ করে দিতে হবে। এরপর রাঘব সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। কি এটা কি হলো? মন্ত্রীপুত্রকে আমি জিজ্ঞাসা করলাম তিনি তরবারি নিয়ে কোথায় যাচ্ছেন, কিন্তু সে আমাকে কোনো কিছু না বলে এইভাবে চলে গেল কেন, সেটাই তো বুঝতে পারলাম না। আর তাছাড়া সে যখনই যেখানেই যাক না কেন আমাকে সাথে করে নিয়ে যায়, আজ কিন্তু সে আমাকে নিয়ে গেল না। যাই হোক বাবা, এত কিছু ভেবে আমার লাভ নেই। মন্ত্রীপুত্রের কাছ থেকে মোটা অঙ্কের পয়সা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বেশি, আর বেশি কিছু জানার দরকার নেই আমার। মহারাজের সবকিছু তো আমার মোটেই ভালো লাগছে না। উনি ঠিক কি করতে চাইছেন আমি তো সেটাও বুঝতে পারছি না। উনি তো ইতিমধ্যে আমার রাজকুমারের তরবারিটা ওই রাঘবকে দিয়ে দিল। মহারাজ কি তবে একের পর এক রাজকুমারের সব দায়িত্ব রাঘবের উপর দিয়ে দিতে চায়? তাহলে যদি সেটা হয় তাহলে সেটা যে মোটেও ঠিক হবে না। আর তাছাড়া আমার কেন জানি না মনে হয় ওই রাঘবের মধ্যে নিশ্চয়ই কোনো শয়তানি আছে। আর তাছাড়া আমার এটাও মনে হয় যে ওকে আমি বিশ্বাসও করতে পারছি না, আর ওকে তো আমার মোটেই পছন্দ হয় না। আর তাছাড়া আমার কেন জানি না এটাও মনে হয় যে ওই রাঘবটার জন্যই হয়তো বা আমি আমার কুমারকে হারিয়ে ফেলেছি। কারণ আমার কুমার যখন জঙ্গলে গিয়েছিল সেখানে তখন তো রাঘব শেষ পর্যন্ত আমার কুমারের সাথেই ছিল, কিন্তু ও নিজে ফিরে এলো আর আমার কুমারকে ছাড়া ফিরে এলো। আমার কুমারকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না, কিন্তু মহারাজ তো তাকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করেছে। আমার তো এখন আরো বড্ড ভয় হচ্ছে, কখন না জানি এই রাজ্য, এই সিংহাসনটা পর্যন্ত ওই রাঘবটাকে দিয়ে দেয়। আর যদি সেটাই হয় তাহলে তো যখন তখন বিপদ হয়ে যেতে পারে। না, মহারাজের এরকম অন্ধবিশ্বাস আমাকে ভাঙতেই হবে, কারণ আমি এই রাজ্যের রানী। আমার তো একটা দায়িত্ব আছে, আর আমাকে একবার মহারাজের সাথে কথা বলতে হবে যেন তিনি কোনোভাবেই রাঘবকে এতটা বিশ্বাস না করে। আর যদিও তাকে বিশ্বাস করতে হয় তাহলে সে যেন অবশ্যই আগে রাঘবকে যাচাই করে নেয়, আর সে যেন নিশ্চিত হয়ে নেয় যে আসলে রাঘব আমাদের ভালো চায় নাকি খারাপ চায়, ও আমাদের শত্রু নাকি বন্ধু। কিন্তু মহারাজ যে কোথায় গেল এই সময় সেটাই তো বুঝে উঠতে পারছি না। আমি এক কাজ করি, আমি বরং একটু ওদিকটাতে গিয়ে দেখি মহারাজকে খুঁজে পাই কিনা। সবকিছু শেষ হতে চলেছে। যতটুকু বাকি ছিল ততটুকু আর টিকবে না। আমি তো অনেক চেষ্টা করেছিলাম রাজকুমারকে ওই রাঘবের হাত থেকে রক্ষা করার জন্য। শেষ পর্যন্ত আমি সেটা করে উঠতে পারিনি, কারণ ওই রাঘব আমার পরিবারের উপর হাত বসিয়ে দিল, আর আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় অন্যায় করে ফেললাম। আর এখন তো রাজকুমারকে নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে, কিন্তু কি করব আমি রাজকুমারকে কি করে রক্ষা করব? আর তাছাড়া কাকেই বা দিয়ে এই খবর পাঠাবো মহারাজকে, যে মহারাজকে সবকিছু সত্যিটা জানাবে? কারণ এখানে সবাই তো ওই রাঘবের চামচা, আর রাঘবের কথাই তারা শুনবে, আমার কোনো কথাই তো শুনবে না। না, আমাকে একটা না একটা উপায় বের করতে হবে, আর মহারাজকে সবকিছু জানাতে হবে, সব সত্যিটা জানাতে হবে তাকে। ওদিকে তন্ত্রপুরী কিছুক্ষণ ধরে ধ্যান করতে শুরু করে। এ কি কানি বুড়ি, এতক্ষণ ধরে তো তন্ত্রপুরী ধ্যান করেই চলেছে, এখন পর্যন্ত তো তার ধ্যান ভাঙার সম্ভাবনাও দেখতে পাচ্ছি না। এদিকে আমারও তো বড্ড দেরি হয়ে গেছে।
যখন তখন আবার ওদিকে আমার স্বামী বাড়িতে ফিরেও আসতে পারে। আর ও যদি একবার বাড়িতে ফিরে এসে আমাকে না দেখতে পায়, তাহলে যে আমি মহা বিপদে পড়ে যাব। আহা মরল গিন্নি, তুমি যদি এতটা অধৈর্য হও তাহলে কি করে হবে বলো তো? আমার দিদি এখন ধ্যানে বসেছে, আর উনি শুধু শুধু ধ্যানে বসেনি, তোমার কাজটি করার জন্যই তো ধ্যানে বসেছে। আর ওনার ধ্যান ভঙ্গ হলে দেখবে উনি ঠিকই ওই 7 গড়া মোহরের খোঁজ তোমাকে বের করে দেবে। সত্যি সত্যি বলছো তুমি কানি বুড়ি? উনি সত্যি 7 গড়া মোহরের খোঁজ আমাকে এক্ষুনি বের করে দিতে পারবে? তাহলে না হয় আমি একটু দেরি করেই নেব, আর ওদিকে আমি আমার স্বামীকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে নেবক্ষণ। কিন্তু তন্ত্রপুরী যে কখন ধ্যান ভঙ্গ করবে সেটাই তো বুঝতে পারছি না। তুমি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো না বাপু। কোনোভাবে যদি আমার দিদির ধ্যান একবার ভঙ্গ হয়ে যায় তাহলে তোমার আমও যাবে, চালাও যাবে। কারণ সে ধ্যান করবে ঠিকই, কিন্তু তার ধ্যান সম্পন্ন হওয়ার আগে তার ধ্যান ভঙ্গ হয়ে যাবে। তখন কিন্তু সে তোমার 7 গড়া মোহরের খোঁজ দিতে পারবে না। তাই একটু চুপচাপ করে এখানে দাঁড়িয়ে থাকো তো দেখিনি। হ্যাঁ হ্যাঁ কানি বুড়ি, তুমি ঠিক কথাই বলেছো। আমি আমি যে চুপ করে এখানে দাঁড়ালাম, আর একটি কথাও বলবো না এখন, তন্ত্রপুরীর ধ্যান যেন ভঙ্গ না হয়। মোরল গিন্নি এবং কানি বুড়ি অপেক্ষা করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তন্ত্রপুরী তার ধ্যান ভঙ্গ করে। এই তো তন্ত্রপুরীর ধ্যান ভঙ্গ হয়েছে। তার মানে তন্ত্রপুরী নিশ্চয় জেনে গিয়েছে ওই 7 গড়া মোহর কোথায় আছে। এক্ষুনি তন্ত্রপুরী নিশ্চয় আমাকে সবকিছু জানিয়ে দেবে। তন্ত্রপুরী বলুন আপনি কোথায় আছে 7 গড়া মোহর? আমি আর একটু দেরি করব না, এক্ষুনি আমি ওই 7 গড়া মোহরের কাছে গিয়ে ওই 7 গড়া মোহরের মালিক হব। ওদিকে সেই রাজকুমার পাখিটি আর একটু দেরি না করে সাধু বাবার কাছে গিয়ে হাজির হয়। সাধু বাবা, সাধু বাবা, আমাকে ডেকেছেন সাধু বাবা? হ্যাঁ হ্যাঁ রাজকুমার, আমি তোমাকে ডেকেছি কারণ তোমাকে যে একটা বিশেষ খুশির খবর দেওয়ার আছে। কি বলছেন সাধু বাবা? খুশির খবর? কিন্তু আমি তো ভেবেই নিয়েছি আমার জন্য নিশ্চয়ই কোনো খুশির খবর নেই। না না রাজকুমার, তুমি যা ভেবেছ তা ভুল ভেবেছ। তোমার জন্য যে এবার বড্ড খুশির খবর আছে, আর এই খবরটা শুনলেই তো তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। সত্যি সত্যি বলছেন সাধু বাবা? তাহলে তাহলে আমাকে দয়া করে বলুন না কি সেই খুশির সংবাদ, কারণ সেই খুশির সংবাদ শুনতে যে আমার বড্ড ইচ্ছে করছে। রাজকুমার, তোমাকে মনুষ্য রূপে ফিরিয়ে দেওয়ার জন্য সেই মেয়েটি যে নিজের পায়ে হেঁটে আমার কাছে আসছে। কি বলছেন কি সাধু বাবা? ওই মেয়েটি নিজেই পায়ে হেঁটে আসছে? তার মানে আপনি নিষ্পাপ অষ্টাদশী কন্যার খোঁজ পেয়ে গেছেন? হ্যাঁ 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 রাজকুমার, পেয়ে গেছি। আর আমাকে তাকে খুঁজতে হয়নি, সে নিজে থেকেই এখানে আসার জন্য রওনা দিয়েছে। আর খুব অল্প সময়ের মধ্যে সে এখানে চলে আসবে। আর সে এখানে একটি বার এসে পৌঁছালেই আমি আর একটুও দেরি করব না। তাকে দিয়ে ওই নীল সরোবর থেকে ওই নীল পদ্ম নিয়ে এসে তোমার শরীরে স্পর্শ করতে বলবো, আর সাথে সাথে তুমি সুস্থ হয়ে যাবে। তুমি আবার তোমার আগের রূপে ফিরে আসবে। সত্যি সত্যি বলছেন সাধু বাবা? সত্যি বলতে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আমার আগের রূপ ফিরে পাবো। আর আজ আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। মনে হচ্ছে আমার খুশির সংবাদ আমি আমার বন্ধুকে জানিয়ে আসি। সাধু বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার বন্ধুকে আমার খুশির সংবাদটা জানিয়ে এক্ষুনি আপনার কাছে ফিরে আসবো। এ কথা বলে রাজকুমার পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। ওদিকে অভাগী রাজকুমার পাখিটিকে খুঁজতে খুঁজতে এগিয়ে যেতে থাকে। কি আমার বন্ধুটাকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ও তো তখন উড়ে এদিকে এলো, কিন্তু আশেপাশে দেখে তো মনে হচ্ছে কোথাও আমার বন্ধু নেই।
বেচারা মন খারাপ করে ওভাবে কাঁদতে কাঁদতে উড়ে চলে এলো। আমি যদি আমার বন্ধুকে একটু সান্ত্বনা দিতে পারতাম তাহলে কত ভালোই না হতো। আসলে কারো দুঃখ যে আমার সহ্য হয় না, তারপর আবার সে আমার বন্ধু। তাছাড়া আমি জানি না তার প্রতি আমার এত কিসের মায়া। যখন সে তার চোখের জল ফেলছিল তখন আমার বুকের ভেতরটা যে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, আমাকে এক্ষুনি আমার বন্ধুকে খুঁজে বের করতে হবে, কারণ আমি যদি আমার বন্ধুকে খুঁজে বের করতে নাই পারি তাহলে তাকে সান্ত্বনা দেব কি করে? আর যতক্ষণ না আমি তাকে সান্ত্বনা দিতে পারবো ততক্ষণ তো আমি শান্তিও পাবো না। কিন্তু এত বড় জঙ্গলে যে আমি আমার বন্ধুটাকে কোথায় খুঁজে পাবো সেটাও তো বুঝতে পারছি না। ও ওই পথে গিয়েছে নাকি ওই পথে গিয়েছে নাকি আবার অন্য পথে গেল, সেসব কিছুই তো আমি জানি না। আর তাছাড়া কোন পথে গেলেই বা আমি ওকে খুঁজে পাবো? আমি এক কাজ করি, আমি বরং সামনের দিকটাতেই যাই। আমার মনে হচ্ছে আমি সোজা পথে এগিয়ে গেলেই ঠিক আমার বন্ধুকে খুঁজে পেয়ে যাব। আর তাছাড়া এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আমার বন্ধুর সাথে দেখা করে আবার আমাকে ওই গুহার খোঁজে যেতে হবে, কারণ আমি জানি ওই গুহার মধ্যে প্রবেশ করলেই আমার বাবার সাথে আমার দেখা হবে। এ কথা বলে অভাগী আর একটু দেরি না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর ঠিক সেই পথ দিয়ে রাঘবও অভাগীর সামনে এসে দাঁড়ায়। এ কি, কে এই মেয়ে? আর এই জঙ্গলের মধ্যে এই মেয়ে কি করছে? আর তাছাড়া এই মেয়েটি দেখতে তো বড্ড সুন্দরী। এত সুন্দর মেয়ে তো এর আগে আমি কখনো দেখিনি। ওকে দেখে বেশ আমার মনে ধরে গিয়েছে। এতদিন আমি আমার মনের মতো কন্যা খুঁজে পাইনি দেখে বিবাহ করার কথাও চিন্তা করিনি, কিন্তু এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে এবার আমি হয়তো আমার বিবাহর যোগ্য পাত্রী খুঁজে পেয়ে গেছি। এক কাজ করি, আমি বরং ওকে ধরে নিয়ে আমার মহলে নিয়ে যাই, তারপর বরং আমি ওকে বিয়ে করে নেব। না না, এটা আমি কি ভাবছি? আমি তো এখন বেরিয়েছি অন্য একটি কাজে, আর সেটা হলো রাজকুমারকে খুঁজে বের করে ওকে হত্যা করা। আর আমাকে আগে রাজকুমারের ঝামেলাটা শেষ করতে হবে, তারপর এই কন্যাকে আমি ঠিক খুঁজে বের করে নেব। তবে এই মেয়েটার পরিচয়টা আমাকে ঠিক জেনে রাখতে হবে, তাহলে ওকে খুঁজে বের করা আমার খুব সহজ হয়ে যাবে। এই লোকটা তখন থেকে আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আর তাছাড়া উনি আমার পথ আটকেও দাঁড়িয়ে আছে, আর ওনার জন্য তো আমি সামনের দিকে এগিয়ে যেতেই পারছি না। আর তাছাড়া লোকটির চাহনি আমার কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। মনে হচ্ছে এই লোকটা নিশ্চয়ই কোনো বাজে লোক। যাই হোক, আমি বরং ওনার পাশ কাটিয়ে এগিয়ে যাই, কারণ আমার বন্ধুর সাথে দেখা করে আমাকে আবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে। এ কথা বলে অভাগী সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এ কি কন্যা, কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি। না না, আমার হাতে সময় নেই, আমাকে একটু ওদিকে যেতে হবে। দয়া করে আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। হ্যাঁ, অবশ্যই তোমাকে আমি যেতে দেব, কিন্তু তার আগে তোমার পরিচয়টা আমাকে দিয়ে যাও। কে তুমি? তোমার নাম কি? আর তোমার বাড়ি বা কোথায়? এই লোকটা তো আমার নাম, বাড়ি, ঠিকানা সব জানতে চাইছে। আমি কি আমার ঠিকানা ওনাকে দিয়ে দেব? না না না, ওনাকে কিছুতে আমি আমার ঠিকানা দেব না। আমি বরং ওনাকে মিথ্যেই বলি। কিন্তু ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি রাজবাড়ির লোক, আর যদি মিথ্যা বলি সেই অপরাধে উনি যদি আমাকে শাস্তি দেয় তখন কি হবে? না না বাবা, আমি বরং সত্যিটাই বলে দেই। আর তাছাড়া আমি তো কোনো অপরাধ করিনি যে উনি আমাকে শাস্তি দেবেন। কি হলো কি কন্যা, তুমি চুপ করে আছো কেন? বলো বলো, তোমার নাম কি? তোমার ঠিকানা কোথায়? আমার নাম অভাগী, আর এই জঙ্গলের পাশেই আমার বাড়ি। আমি সেখানেই থাকি। এখন দয়া করে আমার পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন। এ কথা বলে অভাগী আর একটু দেরি না করে সামনের দিকে এগিয়ে যায়। বাহ, কি সুন্দর দেখতে মেয়েটা, চোখ জুড়িয়ে আসে, কিন্তু ওর সাথে তো এই অভাগী নামটা কিছুতেই মানাচ্ছে না। আমি বরং ওকে একটা সুন্দর নাম দিয়ে দেব। যাই হোক, ওর খবর তো আমার নেওয়া হয়ে গেল। এই জঙ্গলের পাশেই ওর বাড়ি, আর সময় হলে ঠিক আমি ওকে খুঁজে নেব। এখন যাই, আগে রাজকুমারকে খুঁজে বের করি, ওকে তো আমাকে শেষ করতেই হবে। এ কথা বলে রাঘব সেখান থেকে চলে যায়।
সাত ঘোড়া মোহরের মালিক হবে তুমি মোড়ল গিন্নি, কিন্তু তার আগে তোমাকে আমি বলেছিলাম না একটা শর্ত তোমাকে মানতেই হবে। এখন তুমি যদি সেই শর্ত মানতে রাজি হও তাহলে ওই সাত ঘোড়া মোহর তুমি অনায়াসে পেয়ে যাবে। হ্যাঁ, আমি আমি আপনার সব শর্ত মেনে নেব। বলুন বলুন কি শর্ত আছে আপনার? আর তাছাড়া আপনি তো আপনার সাধনার আগে আমাকে বলেছিলেন ওই সাত ঘোড়া মোহরের কথা। আমি আপনার শর্ত মানতেও রাজি হয়েছিলাম। দয়া করে যদি আপনি আপনার শর্তের কথা আমাকে জানিয়ে দেন তাহলে খুব ভালো হবে। আমার শর্ত হলো ওই সাত ঘোড়া মোহরের অর্ধেক মোহর আমাকে দিয়ে দিতে হবে। আর তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে ওই সাত ঘোড়া মোহরের মালিক তোমাকে আমি করে দিতে পারি। মালিক আমি কি করে হব বলুন তো? আপনাকে তো অর্ধেক মালিকানা দিয়ে দিতে হবে। এর থেকে বরং আমি আপনাকে কিছু অর্থ দিয়ে দেব, সেটা নিয়ে না হয় আপনি খুশি থাকেন। ঠিক আছে, তাহলে তুই যদি তোর এই অর্থের বিনিময়ে ওই সাত ঘোড়া মোহরের খোঁজ পাস তাহলে খুঁজে বের কর। আমি কিছুতে ওই সাত ঘোড়া মোহরের খোঁজ তোকে দেব না। এটা তো দেখছি হিতের বিপরীত হয়ে যাচ্ছে। এই তন্ত্রপুরী তো দেখছি মোহরের খোঁজ না নিয়ে কিছুতেই আমাকে ওই মোহর দেবে না। তখন তো পুরোপুরি মোহরই আমার হাতছাড়া হয়ে যাবে। না না, এই পুরোপুরি সাত ঘোড়া মোহর হাতছাড়া হওয়ার থেকেও যদি অর্ধেকটা মোহর আমি পাই তাহলে তো অন্তত আমি অর্ধেক মোহরের মালিক হতে পারবো। আমি বরং এই তন্ত্রপুরীর শর্তটাকে মেনে রাজি হয়ে নেই। কি হলো কি মোড়ল গিন্নি, তুমি চুপ করে আছো যে? কিছু অন্তত বলো। ঠিক আছে তন্ত্রপুরী, আপনার শর্তে আমি রাজি আছি। ওই সাত ঘোড়া মোহর উদ্ধার করতে পারলেই অর্ধেক মোহর আপনার এবং অর্ধেক মোহর আমার। এখন আমাকে ওই সাত ঘোড়া মোহরের খোঁজ আপনি দিন দয়া করে। দিচ্ছি সামান্য কিছুটা সময়, আর সেটা হলো আজকের রাত পর্যন্ত তোমাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তুমি এখন তোমার বাড়িতে ফিরে যাও। সময় মতো তুমি সাত ঘোড়া মোহরের খোঁজ পেয়ে যাবে। আর আমিও খুব তাড়াতাড়ি আসছি ওই রামর স্ত্রীর সামনে। ঠিক আছে, তাহলে তো খুব ভালো হলো। এবার তাহলে আমি বাড়ি ফিরে যাচ্ছি। এ কথা বলে মোড়ল গিন্নি সেখান থেকে চলে যায়। ওদিকে রাজকুমার পাখিটি মনের খুশিতে অভাগীকে খুশির সংবাদ জানানোর জন্য উড়ে চলে আসে, কিন্তু সেখানে সে অভাগীকে কোথাও দেখতে পায় না। আমার বন্ধু কোথায় গেল? আমার বন্ধু তো কিছুক্ষণ আগে এখানেই ছিল, আর ওর সাথে তো আমি এখানেই কথা বলেছিলাম, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ও কোথায় চলে গেল? আমি তো খুব একটা বেশি সময় সাধু বাবার সাথে কথা বলিনি। আমার খুশির খবরটা শুনে ছুটে চলে এসেছি। আর তাছাড়া জঙ্গলের এদিক ওদিক তো কোথাও আমি আমার বন্ধুকে দেখলাম না। তাহলে কোথায় গেল আমার বন্ধুটা? আমি এক কাজ করি, আমার বন্ধু তো তখন বলল ও নাকি কোনো একটা গুহার খোঁজে যাচ্ছিল। আমি বরং সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে দেখি, হয়তো ওদিকটাতে গেলে আমি আমার বন্ধুকে ঠিক খুঁজে পেয়ে যাব। আর যতক্ষণ না আমি আমার বন্ধুকে আমার মনের এই খুশির খবরটা জানাতে পারছি ততক্ষণ যে আমার শান্তি হবে না। এ কথা বলে রাজকুমার পাখিটি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে অভাগী সেই সাধু বাবার কাছাকাছি পৌঁছে যায়। ওই তো মনে হচ্ছে কোনো এক সাধু বাবা বসে আছে ওখানে। হ্যাঁ, তাই তো। আর মনে হচ্ছে উনি নিশ্চয়ই জঙ্গলে ধ্যান সাধনা করে। আর তাছাড়া ওনাকে দেখে মনে হচ্ছে এখন এই মুহূর্তে উনি কোনো ধ্যান সাধনা করছেন না। আর তাছাড়া আমি শুনেছি সাধু বাবারা নাকি অনেক কিছু জানেন, আরো অনেক কিছুর খবরও মুহূর্তের মধ্যে জেনেও নিতে পারেন। আমি এক কাজ করি, আমি বরং ওনার কাছে গিয়ে ওই গুহা এবং আমার বাবার ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করব। আর তাছাড়া আমি যে স্বপ্নে সাত ঘোড়া মোহর দেখতে পাই, ওই সাত ঘোড়া মোহরের ব্যাপারেও আমি সাধু বাবার কাছে সবকিছু জিজ্ঞাসা করব। উনি হয়তো আমাকে সবকিছু জানিয়ে দিতে পারবে। আর শুধু তাই নয়, আমি এই সাধু বাবার কাছে গিয়ে আমার বন্ধুটার কষ্টের কথা জানাবো। নিশ্চয়ই উনি হয়তো কোনো না কোনো ভাবে আমার বন্ধুর কষ্টটা দূর করে দিলেও দিতে পারেন। ভালোই হলো, এমন একজন সাধুকে এখানে দেখতে পেলাম। আর দেরি করব না, ওনার সাথে গিয়ে বরং আমি কথা বলি।
এ কথা বলে অভাগী তাড়াতাড়ি করে সেই সাধু বাবার কাছে গিয়ে হাজির হয়। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।